ওকে, আমরা অলরেডি কিছু পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি আজকে। সবাইকে ওয়েলকাম আজকের মিটআপে। যারা জানেন না, আমার নাম তারেক, আমি এই গ্রুপের একজন অ্যাডমিন, আমাদের পাইথন ইউজার গ্রুপ বাংলাদেশ। যারা পাইথন ইউজার গ্রুপ বাংলাদেশ সম্পর্কে জানেন না, এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ। আমরা সবাই একসাথে পাইথন শিখি এই গ্রুপের মাধ্যমে। যারা জয়েন করেন নাই তারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। শরিয়ত, তুমি একটু আমাদের গ্রুপে মিটিং লিংকটা আবার একটু পোস্ট করে দাও, যেন সবাই জানে যে আমরা শুরু করতে যাচ্ছি। আমি আবার বলে দিচ্ছি আবার। হ্যাঁ, তো আমি সেশনটা শুরু করার আগে, এখন 9টা 2 বাজে, মানে আমার এখানে 9টা 2 বাজে, বাংলাদেশে সম্ভবত 10টা 2 বাজে। তো আমরা একটু ওয়েট করি 2-3 মিনিট, সবাই যেন জয়েন করতে পারে। তো এর মাঝখানে আমি সবাইকে একটু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, একটু জানার জন্য যে সবাই আসলে পাইথনের কোন লেভেলে, কে কোন লেভেলে আছেন, তাহলে আমাকে একটু সেশনটা কন্ডাক্ট করতে সুবিধা হবে। একটু চ্যাট বক্সে সবাই লিখতে পারেন যে আপনারা কি বিগিনার লেভেলে, না ইন্টারমিডিয়েট লেভেলে, না অ্যাডভান্স লেভেলে। সবাই জয়েন করুক, এর ভিতরে আমরা একটু দেখি সবার রেসপন্সটা কেমন। হ্যাঁ, সবাই একটু চ্যাট বক্সে লিখে দিতে পারেন। কিছু পরিচিত মুখ দেখতে পাচ্ছি, যেমন পার্থ। পার্থ, কেমন আছো তুমি? ভাই কলটা ড্রপ করে গেছিল। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ, এই তো ভালো। থ্যাঙ্কস জয়েন করার জন্য পার্থ। হ্যাঁ, শিওর। ওকে, আমার প্রশ্ন ছিল যে কে কোন লেভেলে আছেন, আপনারা একটু চ্যাট বক্সে জানান। তো সবাই জয়েন করুক। এই সময়টাতে আমরা একটু দেখি যে কে কোন লেভেলে পাইথন, বিগিনার, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স। তাহলে সেশনটাতে সুবিধা হবে। আর আমি একটু ফিগার আউট করি যে কিভাবে আমার স্ক্রিনটা শেয়ার করা যায় এখানে। ওকে, শরীয়ত, তুমি কি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ? আমাকে একটু কনফার্ম জি করো ভাই, তো। জি ভাই, ওকে, আমি স্ট্রাকচার ইন পাইথন এটা। হ্যাঁ হ্যাঁ রাইট, পাইথন বাংলাদেশ। আচ্ছা, ভালো। তাহলে আমি একটু দেখি যে কে কোন লেভেলে আছে। আমি একটু আমাদের চ্যাট বক্স থেকে একটু দেখে নিই, তাহলে সুবিধা হবে। ওকে, এমডি মঈনুদ্দিন কামাল বিগিনিং লেভেল, সম্রাট হোসেন ইন্টারমিডিয়েট লেভেল। ওকে, জিয়াউল ইসলাম জীবন লিখেছেন হ্যাভ বিল্ড সাম ওয়েব অ্যাপ উইথ জ্যাঙ্গো। আচ্ছা, গুড, ভেরি গুড। অ্যান্ড টেস্টিং অটোমেশন সেলেনিয়াম পাইথন। আচ্ছা, সেলেনিয়াম আমার খুব ফেভারিট একটা টুল, খুব মজার। ইন্টারমিডিয়েট লেভেলে আছেন সোহাইব মৃধা, ইসরাত শামীম অনন্তা, আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। আলামিন বিগিনিং লেভেল ওপি পর্যন্ত শেখা হয়েছে, এটা লিখেছেন রাখাইন। ওপি পর্যন্ত চলে গেছেন, মানে বেশ ভালো। ইন্টারমিডিয়েট লেভেলে আছেন বলা যায়। সেলিম রেজা বিগিনার লেভেল, শাহাদত হোসেন বিগিনার লেভেল, বিগিনার বিগিনার। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই হচ্ছে যে বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন। তো তাহলে আমি আজকে সেশনটা একটু বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেল, এই লেভেলেই রাখার চেষ্টা করব, খুব বেশি অ্যাডভান্স লেভেলে না গিয়ে। বাট আমার ইচ্ছা হচ্ছে যে ডেটা স্ট্রাকচার গুলো যখন আমি আলোচনা করব, সাথে এগুলো কিভাবে অ্যাডভান্স লেভেলে ওয়েতে কিভাবে এগুলো ইউজ করা যায়, আর দু একটা একটু অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার নিয়েও কথা বলার ইচ্ছা আছে। বাট অ্যাডভান্স মানে এই না যে এগুলো খুব কঠিন বা এরকম কিছু না। আসলে অ্যাডভান্স মানে হচ্ছে যে ওই ডেটা স্ট্রাকচার গুলো আমরা একটু কম ইউজ করি, প্রত্যেক দিনের ইয়েতে হয়তো আমরা ওইভাবে ইউজ করি না। বাট কিছু ডেটা স্ট্রাকচার আছে আমরা খুব বেশি ইউজ হয় না, এগুলোকে আমি অ্যাডভান্স বলতেছি। অ্যাডভান্স মানে এই না যে এটা একদম মানে কঠিন কিছু বা এরকম কিছু। তো আমি চেষ্টা করবো যে এরকম কিছু ডেটা স্ট্রাকচার নিয়ে আজকে কথা বলতে। আচ্ছা, তো এখানে আমি স্ক্রিনে মনে হয় কারো একজনের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি। সো আমি ছাড়া যদি অন্য কেউ স্ক্রিন শেয়ার করে থাকেন তাহলে সেটা বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, শরীয়ত, আমার স্ক্রিন শেয়ার কি এখনো দেখা যাচ্ছে, তাই তো? জি ভাই, আমি এখন দেখতে পাচ্ছি। ওকে, গুড। তাহলে আমি শুরু করি। যথেষ্ট লোকজন আছে এখানে। ওকে, সো আজকের টপিক হচ্ছে ডেটা স্ট্রাকচার ইন পাইথন। পাইথন ইউজার গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে আমি তারেক, এই গ্রুপের একজন অ্যাডমিন। বর্তমানে ফেসবুকে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো ফেসবুকে যারা অ্যাড নিয়ে কাজ করেন,
যারা অ্যাডস ম্যানেজার যেখান থেকে অ্যাড ক্রিয়েট করা যায়, তো আমি ওই টিমে আছি, অ্যাড রিলেটেড কাজ করি ওখানে। রিসেন্টলি একটু পাইথন থেকে একটু দূরে আছি, যেহেতু ফেসবুকের ব্যাক এন্ডটা তৈরি হয়েছে হচ্ছে যে বেসিক্যালি পিএইচপি দিয়ে শুরু হয়েছিল, বাট পরে পিএইচপি থেকে ওরা একটা আলাদা একটা কমপ্লিটলি আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে। পিএইচপি কে ডিফাইন মডিফাই করতে করতে ওটা এখন সম্পূর্ণ আলাদা একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, যেটার নাম হচ্ছে হ্যাক। আর ফ্রন্ট এন্ডে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আপাতত জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছে। সো পাইথন থেকে একটু দূরে কিছুদিন যাবত, বাট পাইথন আমার সবসময় ফেভারিট। But still I will try to go through some basic data structure in Python. So let's get started. তো এখানে এই প্রেজেন্টেশনে যেখান থেকে আমি রেফারেন্স গুলো নিয়েছি, বেশিরভাগ একটা ওয়েবসাইট আছে আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে realpython.com। তো যারা পাইথন নিয়ে ঘাটাঘাটি করেন তারা মনে হয় অলরেডি এই ওয়েবসাইটের সাথে পরিচিত। তো ওদের ব্লগ বা ওদের যে টিউটোরিয়াল গুলো আছে আমার কাছে খুব ভালো লাগে। তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ওয়েবসাইট। সো এখানে আপনারা যেতে পারেন, ওখান থেকে কিছু এক্সাম্পল নেওয়া হয়েছে আজকে। আর পাইথনের সবচেয়ে ভালো ডকুমেন্টেশন হচ্ছে যে পাইথনের যে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা, সো docs.python.org, এই ওয়েবসাইটটা। তো এখানে গেলে আরেকটা আছে যেটা হচ্ছে যে কালেকশনস ফ্রেমওয়ার্ক। পাইথনের একটা কালেকশনস ফ্রেমওয়ার্ক আছে যেখানে কিছু অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার আছে। সো আপনারা যদি এই পাইথন কালেকশনস ফ্রেমওয়ার্ক লিখে সার্চ দেন তাহলে এই পাইথনের কিছু অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার ওখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখানে রেফারেন্স গুলো আছে, আমি এটা শেয়ার করে দিব আপনাদের যদি পরে ভবিষ্যতে দরকার হয় তখন। তো ফার্স্ট হচ্ছে যে ডেটা স্ট্রাকচার, পাইথনের ডেটা স্ট্রাকচারের কথা বলতে গেলে প্রথমেই যে ডেটা স্ট্রাকচারটা আসে, যেটা আমরা যারা পাইথন যারা ব্যবহার করি, সেটা হোক বিগিনার লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেল, সবার জন্য সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে লিস্ট। তো আমরা সবাই কম বেশি লিস্ট সম্পর্কে জানি। তো আমি একটু চ্যাট বক্সে দেখতে চাই যে আপনাদের ফেভারিট ডেটা স্ট্রাকচার কোনটা পাইথনে। যে কোনো দুটো করে ফেভারিট ডেটা স্ট্রাকচার আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। তাহলে আমি একটু দেখি। প্রবলি আমরা সবাই জানি যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন দুটো ডাটা স্ট্রাকচার, বাট স্টিল আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে কোন দুটো ডাটা স্ট্রাকচার আপনারা প্রতিদিন ইউজ করেন বা আপনাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আমার মনে হয় যে প্রবলি আমি যখন পাইথন নিয়ে বেশি কাজ করতাম, আমার মনে হয় সবচেয়ে বেশি ইউজ হতো লিস্ট এবং ডিকশনারি, তাই তো। মেবি আরো কিছু, এটার বাইরে আরো কিছু ডেটা স্ট্রাকচার আছে, সো সেটা খুব বেশি ইউজ হয় না, বাট কিছু কিছু সিচুয়েশনে ওই ডেটা স্ট্রাকচার গুলো খুবই কাজে লাগে। তো আমি ওইরকম দু একটা ডেটা স্ট্রাকচার নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তো ডেটা স্ট্রাকচার জানাটা কেন জরুরি? ভালো ডেটা স্ট্রাকচার জানাটা, একজন ভালো প্রোগ্রামার বা একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ডেটা স্ট্রাকচার মাস্ট। আপনাকে ডেটা স্ট্রাকচার সম্পর্কে বা ডেটা স্ট্রাকচার কিভাবে আসলে কাজ করে ব্যাক এন্ডে এই সম্পর্কে অ্যাটলিস্ট কিছুটা ধারণা রাখাটা খুবই জরুরি। যেমন অ্যালগোরিদম জানাটা খুব জরুরি, সেরকম ডেটা স্ট্রাকচার জানাটা খুব জরুরি। কারণ কিছু কিছু কাজ আছে যে আমরা হয়তো কাজটা হয়তো লিস্ট দিয়ে করতে পারি, কিন্তু এরকম হইতে পারে যে লিস্ট ইউজ করে যে কাজটা যেভাবে করা যায় অন্য আরেকটা ডেটা স্ট্রাকচার ইউজ করলে দেখা যাবে যে তার চেয়ে অনেক দ্রুত গতিতে কাজটা করা সম্ভব। তো আমাদের জানতে হবে যে তাহলে আর কি কি ডেটা স্ট্রাকচার আমাদের হাতে অ্যাভেলেবল আছে যেটা আমরা ইউজ করতে পারি। তো এই জন্য প্রত্যেকটা ডেটা স্ট্রাকচার কোনটা কি কাজে ব্যবহার করা উচিত, কোনটা কোন সিচুয়েশনে ব্যবহার করা উচিত, অ্যাটলিস্ট এই আইডিয়াগুলো আমাদের থাকা দরকার। আমাদের এক্স্যাক্টলি সবকিছু জানার দরকার নাই যে আচ্ছা এই ডেটা স্ট্রাকচারে এই মেথড আছে, এই সব কিছু করা যায়, বাট অ্যাটলিস্ট আমাদের বেসিক আইডিয়াটা থাকা উচিত যে এই ধরনের সিচুয়েশনে পড়লে আমাকে এই ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ করতে হবে। তো ওটার সিনট্যাক্স কেমন, ওটার কি কি মেথড আছে, এটা আমরা যে কোনো সময় ডকুমেন্টেশনে গিয়ে দেখে নিতে পারি। সো সিনট্যাক্স মেথড গুলো মুখস্থ করার কিছু নাই, বাট আমাদের ওই বেসিক আইডিয়াটা ডেভেলপ করাটা হচ্ছে যে জরুরি কাজ। তো বেসিক আইডিয়াটা থাকলে আমরা ডকুমেন্টেশন থেকে দেখে নিতে পারি যে কোনটা কিভাবে ইউজ করব। তো ফার্স্ট আমরা যে ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে লিস্ট। তো আমার মনে হয় কম বেশি সবাই লিস্ট সম্পর্কে পরিচিত। লিস্টটা কি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা আমরা অ্যারে হিসেবে জানি, পাইথনে সেটা লিস্ট। তো লিস্ট হচ্ছে যে সিকোয়েন্স অফ এলিমেন্টস বা অবজেক্টস বলতে পারি। পাইথনে তো সবকিছুই অবজেক্ট, সো লেটস কল ইট অবজেক্ট। তো সেটা হচ্ছে যে আমরা যদি কোন একটা সিকোয়েন্স তৈরি করতে চাই যে 0 1 2 3 4, 0 নম্বর পজিশন একটা কিছু, 1 পজিশন একটা কিছু, 2 পজিশন একটা কিছু, এইভাবে আমরা ডেটা স্টোর করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ডেটা স্ট্রাকচারটা সবচেয়ে বেশি ইউজ করবো সেটা হচ্ছে যে লিস্ট, মোস্ট কমন ডেটা স্ট্রাকচার। বাট লিস্টের
লিস্টের যে প্রপার্টিস, যেটা আমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে লিস্ট হচ্ছে যে একটা মিউটেবল ডাইনামিক অ্যারে। তো মিউটেবল কথাটা, মিউটেবল মানে কি, এই জিনিসটা আমাদের মিউটেবল এবং ইমিউটেবল এই দুটো জিনিস আমাদের জানা উচিত ডেটা স্ট্রাকচার স্টাডি করার সময়। সো মিউটেবল মানে হচ্ছে যে আমরা এই ডেটা স্ট্রাকচারটা ক্রিয়েট করব, ইনিশিয়েট করব। মিউটেবল মানে হচ্ছে যে ভবিষ্যতে ইনিশিয়েট করার পরেও এটাকে আমরা যদি চাই তাহলে এটাকে মিউটেট করতে পারি বা চেঞ্জ করতে পারি বা এডিট করতে পারি। হ্যাঁ, তো এটা সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় যে যখনই আমাদের কোনো একটা সিকোয়েন্স অফ থিংস দরকার হয়, ঠিক আছে, আমি 10টা ইউজার নেম আমি একটা জায়গায় স্টোর করতে চাই, তাহলে সেসব ক্ষেত্রে লিস্টটা সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের। হ্যাঁ, বা ভবিষ্যতে ওই লিস্টটা ক্রিয়েট করার পরে আমাদের প্রোগ্রামের কোনো একটা জায়গায় গিয়ে হয়তো আমাকে ওইটাতে চেঞ্জ করতে হয় বা মিউটেট করতে হয়, তখন লিস্ট হচ্ছে দরকারি। তো পাইথনে এই লিস্টটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে? তো লিস্ট আসলে অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আমাদের ঠিক একদম মানে পিছনে কিভাবে ডেটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে একদম ডিটেলস না জানলেও চলবে, বাট অ্যাটলিস্ট কিছুটা বেসিক আইডিয়া থাকলে আমাদের জন্য ভালো। কারণ পাইথনে লিস্টটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে যে ডাইনামিক অ্যারে হিসেবে। হ্যাঁ, তো আরো অনেকভাবে করা যেতে পারে, যেমন লিঙ্ক লিস্ট হিসেবে লিস্টটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। বাট পাইথনে যে লিস্ট আমরা ইউজ করি সেটা হচ্ছে ডাইনামিক অ্যারে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটাকে আমরা অ্যারে বলি, যেমন জাভাস্ক্রিপ্টে অ্যারে বা সিতে অ্যারে আছে। তো ডাইনামিক অ্যারে আমরা কেন বলতেছি, হয় এটা ডাইনামিক অ্যারে, হয় নট স্ট্যাটিক অ্যারে। ডাইনামিক মানে হচ্ছে যে এই লিস্টটা গ্রো করতে পারে, আমাদের যতটুকু দরকার ততটুকু গ্রো করতে পারে। সিতে যেরকম আমরা বলে দিতে হয় যে আচ্ছা আমরা একটা লিস্ট ক্রিয়েট করবো, এই লিস্টে আমাদের 5টা এলিমেন্ট থাকবে বা 10টা এলিমেন্ট থাকবে, তাহলে আমরা 5টা বা 10টা এলিমেন্টই ওই লিস্টে দিতে পারি, এর বেশি দিতে পারি না। বাট ডাইনামিক অ্যারে মানে হচ্ছে যে আমরা লিস্টে ডিক্লেয়ার করতে পারি, এরপর আমরা লিস্টটাকে ইচ্ছা মতো বাড়াইতে পারি বা কমাইতে পারি, বা লিস্টের মাঝখান থেকে কোনো কিছু ডিলিট করে ফেলতে পারি। হ্যাঁ, লিস্টের এক পাশ থেকে কোনো কিছু ডিলিট করতে পারি, কোনো কিছু ইনসার্ট করতে পারি। সেটা হচ্ছে পুরোপুরি ডাইনামিক। সহজ কথা হচ্ছে এটাকে বাড়ানো যায়, ছোট করা যায়, বড় করা যায়, সবকিছু করা যায়। তো এটার কিছু সুবিধা এবং অসুবিধা সবই আছে। আমাদের কাছে মনে হতে পারে আরে এটা তো খুব খুব ভালো কথা, তাহলে তো আমাদের এক্স্যাক্টলি কতগুলো এলিমেন্ট আমরা লিস্টে রাখবো বা রাখবো কিনা এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, তো ওই দিক থেকে যেটা হচ্ছে যে এটা খুব সুবিধা, আমাদের আগে থেকেই চিন্তা করতে হয় না যে আমার লিস্টের সাইজটা কতখানি হবে। বাট অসুবিধাটা হচ্ছে যে এতে করে পারফরমেন্সের কিছুটা হ্যাম্পার হয়। যেমন আমি যদি এক্স্যাক্টলি জানি যে আমার লিস্টে 5টা এলিমেন্ট থাকবে, তাহলে ওই 5টা এলিমেন্টকে আমি মোর কম্প্যাক্ট ওয়েতে আমরা মেমোরিতে ম্যাপ করতে পারি। সো ওখানে কিছুটা পারফরমেন্স গেইন হয়। তো সবকিছুরই হচ্ছে যে ট্রেড অফ আছে। ডাইনামিক করার কারণে আমাদের কোড লেখাটা অনেক ইজি হয়ে যায়, বাট পারফরমেন্সে কিছুটা ইয়ে হয়। বাট পাইথনের ফিলোসফিটা হচ্ছে যে এটাকে যতটা সম্ভব ইউজার ফ্রেন্ডলি কর। তো সেই হিসেবে আমাদের ঠিক আছে, যতটা কিছুটা পারফরমেন্স যদি একটু কমও থাকে তারপরেও ইটস ওকে, আমাদের ডেভেলপমেন্ট টাইমটা অনেক কমে যায় এসবের কারণে। তো ডাইনামিক অ্যারে যখন আমরা বলি, তো এটা একটু মাথায় রাখা দরকার যে অ্যারেতে কিভাবে এই ডেটাগুলো মেমোরির সাথে ম্যাপ করা হয়। তো পারফরমেন্স, কোন একটা ডেটা স্ট্রাকচারের পারফরমেন্স জানার জন্য এই জিনিসটা জানা আমাদের দরকার। তো ডাইনামিক অ্যারেতে কি করা হয় যে এটা হচ্ছে যে একটা কন্টিনিউয়াস ব্লক অফ মেমোরি। আমাদের কম্পিউটারে যে মেমোরি আছে, যখন আমরা একটা অ্যারে ক্রিয়েট করি এবং অ্যারের বিভিন্ন এলিমেন্ট আমরা সেই অ্যারেতে ডিফাইন করি, তখন এই এলিমেন্টগুলো মেমোরিতে গিয়ে তারা পাশাপাশি বা কন্টিনিউয়াস ব্লক অফ মেমোরিতে থাকে। তো এর ফলে কি হয় যে আমরা যদি কোনো একটা মেমোরির অ্যাড্রেস যদি জানি, কোনো একটা এলিমেন্টের অ্যাড্রেস যদি জানি যে ওকে এই এলিমেন্টটা এই অ্যাড্রেসে আছে, তাহলে তার পাশের অ্যাড্রেস বা তার পাশের অ্যাড্রেস বের করাটা তখন কম্পিউটারের জন্য একদম ইজি। সে তখন জাস্ট ইনস্ট্যান্টলি তখন ওই মেমোরিতে যেতে পারে এবং ওই ডেটাটা রিড করে নিয়ে আসতে পারে। তো এই জন্য অ্যারেতে এই কারণে কি হয় যে অ্যারে থেকে ডেটা রিড করাটা হচ্ছে যে খুবই ফাস্ট। তো কম্পিউটার সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় অর্ডার অফ ওয়ান বা কনস্ট্যান্ট টাইম অপারেশন। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যারে থেকে ডেটা রিড করাটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম অপারেশন, বিকজ অ্যারেতে এলিমেন্টগুলো মেমোরির সাথে ডিরেক্টলি ম্যাপ করা থাকে যে মেমোরির ঠিক এই ফিজিক্যাল অ্যাড্রেসে আমার অ্যারের এই এলিমেন্টটা ওই জায়গাতে আছে। সো আমি যদি ওই অ্যাড্রেসটা জানি, আমি জাস্ট আমাদের অপারেটিং সিস্টেম ডিরেক্টলি ওই অ্যাড্রেসে গিয়ে ওই ডেটাটা রিড করে নিয়ে আসতে পারে। তাহলে কি হয়, একদম ফাস্ট রিড অপারেশন হয়। তো অ্যারে এই জায়গাটাতে খুব ভালো রিডিং করার জন্য। হোয়াট অ্যাবাউট এডিট করা বা কোনো কিছু রিমুভ করা? হ্যাঁ, তো এইখানে কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে অ্যারেতে যেহেতু আমার এলিমেন্টগুলো প্রত্যেকটা এলিমেন্ট কন্টিনিউয়াস ব্লক হিসেবে থাকে মেমোরিতে,
তাহলে আমি যদি ওই ব্লকের শেষে যদি আমি কোনো একটা এলিমেন্ট বসাইতে চাই তাহলে এটা ইজি, কারণ আমার অপারেটিং সিস্টেম কি করবে, ওই মেমোরিতে গিয়ে জাস্ট নতুন একটা এলিমেন্ট বসাই দিবে। আর সেখান থেকে যদি আমি একটা এলিমেন্ট রিমুভ করতে চাই, যদি সেটা যদি আমার একদম শেষ এলিমেন্ট হয়, তাহলে এটা কম্পিউটারের জন্য ইজি, কারণ সে সেখান থেকে জিনিসটা নিয়ে জাস্ট সেটা রিমুভ করে ফেলবে, তাই তো? কিন্তু এটা হচ্ছে যে যদি আমি শেষ থেকে একটা অ্যারের শেষের দিক থেকে কোনো কিছু রিমুভ করি বা অ্যাড করি, বাট যদি আমি অ্যারের মাঝখান থেকে কোনো কিছু এলিমেন্ট অ্যাড করতে যাই বা রিমুভ করতে চাই, তাহলে কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে যে কোশ্চেন, যে তাহলে কি হইতে পারে। তো আমি একটু সবার কাছে এটা ওপেন কোশ্চেন করতে চাই যে কেন আমি যদি কোনো কিছু একটা ইনসার্ট করতে চাই, যেমন এই অপারেশনটা, হ্যাঁ, অ্যাড ডট ইনসার্ট 0, আমি 0 নম্বর পজিশনে আমি একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই। সো আমার কোশ্চেন হচ্ছে ওয়াই ইজ ইট ব্যাড, পারফরমেন্স ওয়াইজ কেন এটা ব্যাড? তো এই কোশ্চেনটার অ্যান্সার কি কেউ দিতে চায় আজকে আমাদের এখানে যারা আছে? নিজেকে আনমিউট করে বলতে পারেন, তাহলে একটু ইন্টারেক্টিভলি আমরা সবার কথা শুনতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি 0তম ইন্ডেক্স থেকে ডেটা রিমুভ করি, সেক্ষেত্রে ওই ইন্ডেক্সটা তো খালি হয়ে যাবে, তখন ডান পাশ থেকে ডেটাগুলো বাম দিকে শিফট হবে, সেক্ষেত্রে অনেকগুলো অপারেশন পারফর্ম হবে, তো তখন অর্ডার অফ এন কমপ্লেক্সিটি চলে আসবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। সো সম্রাট হোসেন ভাই যেটা বলছেন একদম ঠিক আছে। সেটা হচ্ছে যে আমরা যদি 0 নাম্বার পজিশনে যদি কিছু একটা ইনসার্ট করতে চাই, তাহলে আসলে কি হবে, যে যেহেতু এটা কন্টিনিউয়াস ব্লক অফ এলিমেন্ট, আমি এইখানে নতুন একটা এলিমেন্ট এখানে ইনসার্ট করতেছি, আগে ছিল এইটা, হ্যাঁ, তাহলে কি করতে হচ্ছে, যে এই পজিশনটাকে আমাকে খালি করতে হচ্ছে। তো খালি করতে চাইলে তো কি হবে, যে জাস্ট আমি এটাকে তো ডিলিট করে দিতে পারবো না, তাই না? তো এবং অ্যারের ফিলোসফিটা হচ্ছে যে অ্যারে কন্টিনিউয়াস ব্লক হিসেবে থাকবে, সো বাকিগুলোকে আমাকে একটা কন্টিনিউয়াস মেমোরিতে রাখতে হবে। তাহলে কি করতে হবে, এগুলো এই সব কটাকে শিফট করতে হবে একটা করে। সো এখানে 3 হয়তো আগে এখানে ছিল, এখান থেকে সে এখানে যাবে, 2 এখানে ছিল, 2 এখান থেকে এখানে যাবে, 1 এখানে ছিল, 1 এখান থেকে এখানে যাবে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, যে প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে শিফট করতে হচ্ছে, এবং শিফট করার পরে আমার 0তম পজিশনটা খালি হচ্ছে, তখন আমি ওইখানে নতুন একটা এলিমেন্ট অ্যাড করতেছি। তাহলে আমার পুরো অপারেশনটা হচ্ছে যে অর্ডার অফ এন। তো যারা অর্ডার অফ 1 বা অর্ডার অফ এন যেটা আমি বলতেছি এটা জানেন না, তারা একটু দেখে নেবেন, একটু গুগল করে নেবেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে ক্যালকুলেট করা বা হিসাব করা হয়। বাট একটা সিম্পল আইডিয়াটা হচ্ছে যে অর্ডার অফ এন মানে হচ্ছে যে এন হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্টস, যেখানে আমাদের এখানে নাম্বার অফ এলিমেন্টস যদি থাকে 1 2 3 4 চারটে এলিমেন্টস আছে। অর্ডার অফ এন মানে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে টাইম লাগবে এই অপারেশনটা চালানোর জন্য, সেটা হচ্ছে যে এন এর সমানুপাতিক, মানে এন যত বড় হবে আমাদের টাইম তত বেশি লাগবে। যদি এটা এন স্কোয়ার হয়, অর্ডার অফ এন স্কোয়ার হয়, তার মানে হচ্ছে যে এন এর স্কোয়ারের সমানুপাতিক। তার মানে হচ্ছে যে যদি চারটে এলিমেন্ট থাকে, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটির সমানুপাতিক হচ্ছে যে 4 স্কোয়ার, মানে 16 এর সমান, যেটা আসলে খুব ভালো পারফরমেন্স না। তো আইডিয়ালি আমরা সবসময় চাই হচ্ছে যে অর্ডার অফ 1 টাইম কমপ্লেক্সিটি। অর্ডার অফ 1 মানে হচ্ছে যে একদম ইনস্ট্যান্ট, বলার সাথে সাথে কম্পিউটার কাজ করে ফেলবে, এই কমপ্লেক্সিটি চাই, হ্যাঁ। সেটা হচ্ছে আইডিয়াল, একদম আইডিয়াল। তো অ্যারেতে রিড অপারেশনটা হচ্ছে যে অর্ডার অফ 1। বাট যদি অ্যারের একদম শেষে যদি কিছু ইনসার্ট করতে চাই, সেটাও অর্ডার অফ 1। বাট অ্যারের মাঝখানে বা প্রথমে যদি আমি কিছু একটা ইনসার্ট করতে চাই, তখন সেটা কমপ্লেক্সিটি হয়ে যায় অর্ডার অফ এন। তো যেটা আসলে অনেক ক্ষেত্রে আইডিয়াল না। কেন আইডিয়াল না? আমাদের কাছে মনে হতে পারে এখানে তো মাত্র 4টে এলিমেন্ট, তো এই 4টাকে সরাইতে তো খুব বেশি টাইম লাগার কথা না, হ্যাঁ। তো এরকম ছোটখাটো অ্যারের জন্য সেটা খুব কোনো কিছু আসলে ম্যাটার করে না। বাট যদি এরকম হয় যে আমাদের অ্যারেতে অনেক এলিমেন্ট আছে, থাউজেন্ডস অফ এলিমেন্ট আছে, এবং আমার অপারেশনটা হচ্ছে যে মিলিয়নস টাইমস চালাইতে হবে, হ্যাঁ, তখন হচ্ছে যে প্রবলেম। তখন আমাদেরকে চিন্তা করতে হবে, সেই ক্ষেত্রে তো আমাদের এই অপারেশনটা যদি আমি বারবার এদেরকে শিফট করতে চাই, তাহলে আমাদের পুরা প্রোগ্রামের যে পারফরমেন্স সেটা তখন কমে যাবে। তো আমাদের অনেক ক্ষেত্রে আমাদের এটা মনে হতে পারে যে না, এটা তেমন কিছু না। বাট বড় বড় সফটওয়্যার ডেভেলপ করার জন্য বড় বড় কোম্পানিতে, এই বড় কোম্পানি ছোট কোম্পানি সবার জন্যই আসলে এই জিনিসগুলো মাথায় রাখাটা খুব জরুরি। তো ফর এক্সাম্পল আমি যদি ফেসবুকের কথা বলি, তা আমি যদি কোনো একটা
অপারেশন যদি আমি এটাকে 0.5 সেকেন্ড যদি কমাই ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে ফেসবুকের 1 বছরের $1 মিলিয়ন রেভিনিউ বেড়ে যেতে পারে। সো এই ধরনের ইম্প্যাক্ট হইতে পারে। হ্যাঁ, তো এগুলো মাথায় রাখা খুব জরুরি। তো লিস্ট সম্পর্কে আমি আর তেমন কিছু বলবো না। তো এটা যেহেতু বিগিনার লেভেল থেকে শুরু করে সবাই লিস্ট সবসময় আমরা ইউজ করি, বাট আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে চ্যাট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করবো সেটা অ্যান্সার করার জন্য। আচ্ছা, লিস্টের আমার খুব ফেভারিট একটা অপারেশন হচ্ছে যে লিস্ট কম্প্রিহেনশন। তো এটা হচ্ছে যে শুধু লিস্টের না, আমার পাইথনেরই সবচেয়ে ফেভারিট যে অপশন গুলো আছে তার ভিতরে লিস্ট কম্প্রিহেনশন হচ্ছে যে ওয়ান অফ দেম। লিস্ট কম্প্রিহেনশনটা কি? সেটা হচ্ছে যে কিছুটা ফল লুপের শর্ট হ্যান্ড। তো আমরা ফল লুপের মাধ্যমে যেটা করতে পারি সেটাই জাস্ট এক লাইনে আমরা লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে করতে পারি। যেমন এখানে ফর এক্সাম্পল হচ্ছে যে এখানেও কিন্তু ফর শব্দটা আছে, এক্স স্টার স্টার 2, তার মানে হচ্ছে যে এটা এক্স স্কোয়ার ফর এক্স ইন রেঞ্জ 5। তো এটা কি করতেছে আসলে, এখানে একটা ফল লুপ, এটা একটা ফল লুপের শর্ট হ্যান্ড। তো রেঞ্জ 5 কি করবে, আমাকে একটা রেঞ্জ বা একটা সিকোয়েন্স দিবে 0 থেকে 4 পর্যন্ত, এবং এক্সটা হচ্ছে 0 থেকে 4 প্রত্যেকটা ফর লুপের মতো 0 থেকে 4 প্রত্যেকটা এলিমেন্ট আমাকে ব্যাক করবে, এবং এক্স স্কোয়ার 2, তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার নেব, নিয়ে আমরা একটা নতুন অ্যারে বা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে। সো এই যে পুরো অপারেশনটা একটা ফর লুপ তৈরি করা, প্রথমে একটা এমটি লিস্ট ডিক্লেয়ার করা, তারপরে এই ফর লুপ থেকে ডেটাগুলোকে নিয়ে এনে সেই এমটি লিস্ট ঢুকানো, এই পুরো কাজটা জাস্ট এক লাইনের ভিতরে করা সম্ভব। এটাই হচ্ছে যে লিস্ট কম্প্রিহেনশন। তো লিস্ট কম্প্রিহেনশন আরো অনেক ম্যাজিক্যাল জিনিস করা সম্ভব লিস্ট কম্প্রিহেনশন দিয়ে, যেটা 5 লাইন 10 লাইন 15 লাইনের কোড দেখা যায় যে এক লাইনের ভিতরে করে ফেলা যায়। তো আমি সবাইকে বলবো যে যারা লিস্ট কম্প্রিহেনশন ইউজ করেন না বা এখনো তেমন ভাবে জানেন না যে কিভাবে কাজ করে, তারা অবশ্যই লিস্ট কম্প্রিহেনশনটা দেখে নেবেন। হ্যাঁ, তো নেক্সট আমি যেটা নিয়ে কথা বলতে চাই, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে যে লিস্ট অ্যাজ স্ট্যাক। তো একটু বিগিনার লেভেল মনে হতে পারে, বাট সবসময় আমাদের এটা মাথায় রাখতে হবে তা না। বাট আমি চাই যে একটু আমরা যারা ডেটা স্ট্রাকচার নিয়ে জানতে আরো আগ্রহী, এই জিনিসগুলো আমাদের জানা উচিত, এই জন্যই এই টপিকগুলো এখানে নিয়ে আসা। তো স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে যে যখন আমরা কোনো একটা ডাটা একটার উপর আরেকটা স্ট্যাক করি, নামের সাথে মিল আছে। যেমন ফর এক্সাম্পল আমি ধরেন আমি 5টা গেঞ্জি পরবো, প্রথমে একটা গেঞ্জি পরলাম, সেই গেঞ্জির উপর আরেকটা গেঞ্জি, সেই উপর আবার আরেকটা গেঞ্জি, আরেকটা গেঞ্জি, এরকম, তাই না? এরপরে স্ট্যাক করলাম একটার উপর আরেকটা। বাট আমি যখন আবার গেঞ্জিগুলো খুলতে চাই তখন কি হবে, সবার নিচে যে গেঞ্জিটা আছে সেটা তো প্রথমে খোলা সম্ভব না, সবার শেষে যে আসছে সেটাকেই আগে বের করতে হবে, ওটা বের করার পরে পরেরটা বের করতে হবে, তারপরেরটা বের করতে হবে। তো স্ট্যাক এভাবে কাজ করে, একটার উপরে আরেকটা স্ট্যাক হবে, একটা ডেটা, তারপর আরেকটা ডেটা, আরেকটা ডেটা। তো সবার শেষে যে আসবে তাকে আমরা পপ করতে হবে, এটাকে বলে পপ অপারেশন এবং পুশ অপারেশন। পুশ করার সময় কি হয়, স্ট্যাকের উপরে গিয়ে পুশ হয়, পপ করার সময় সবার উপরে যে থাকে তাকে পপ করা হয়। তো স্ট্যাক একটা খুবই commonly used data structure in all programming languages. তো স্ট্যাকটা আমাদের জানা জরুরি। স্ট্যাকের আরেকটা এক্সাম্পল হতে পারে, আমরা ধরেন আমরা যে প্লেট, একটার উপরে প্লেট, একটার উপরে প্লেট, আরেকটা কিভাবে সাজায় রাখি, এটা একটা স্ট্যাক, তাই না? যখন অন্য একটা প্লেট আমরা নিতে চাই, সবার উপর থেকে একটা প্লেট সরাই ফেলি, সবার নিচ থেকে কিন্তু সরাই না, সবার নিচ থেকে সরাই গেলে পুরো প্লেটের স্ট্যাকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবার উপর থেকে সরাই, তারপর সেকেন্ডটা সরাই, থার্ডটা সরাই, এইভাবে সরাই। এটা হচ্ছে যে স্ট্যাক, মানে হচ্ছে যে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটাকে বলা হয় লিফো। তো এটা সিমিলার একটা ডেটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যে কিউ, সেটাকে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো কিউটা আমরা একটু দেখবো এরপরে, শেষের দিকে আছে এই প্রেজেন্টেশনের। তো লিস্টটাকে আমরা একটা স্ট্যাক হিসেবে ইউজ করতে পারি কিভাবে? তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা আমরা প্রথমে একটা ধরে নিলাম যে আমরা একটা এমটি লিস্ট ক্রিয়েট করলাম, এরপরে সেই লিস্টটাতে আমরা কিছু একটা অ্যাপেন্ড করলাম। অ্যাপেন্ড করা মানে কি? অ্যাপেন্ড মানে হচ্ছে যে কোন একটা এলিমেন্ট ওই লিস্টের শেষে গিয়ে অ্যাড হবে, এই অপারেশনটাকে বলা হচ্ছে যে অ্যাপেন্ড, তাই না? তো স্ট্যাকেও তো আসলে তাই, কোন একটা স্ট্যাক আছে। তারেক ভাইয়া, হ্যালো ভাইয়া, তারেক ভাই। হ্যাঁ, আচ্ছা, এই যে হ্যাঁ, আমাদের এখানে অনেকেই বলতেছিল যে আপনার এই স্ক্রিনটা হচ্ছে পিন করার জন্য, এবং হচ্ছে যে প্রেজেন্টেশনের যেটা ওইটা দেখতে পাচ্ছে না, যদি এটা একটু চেক দিতেন। প্রেজেন্টেশনের যে স্ক্রিনটা ওইটা হচ্ছে অনেকে কমেন্ট করছে তারা দেখতে পাচ্ছে না, অথবা এটা হচ্ছে ফুল হচ্ছে না। প্রেজেন্টেশনের থিমটা, আসসালামু আলাইকুম। কেউ একজন এটাকে পিন করে ফেললেই দেখতে পারবে আর কি, মেবি কেউ পিন করে নাই।
আচ্ছা আচ্ছা, তাহলে আমি আচ্ছা তাহলে রাইট আমি রাইট, প্রিন্ট সবার করে ঠিক আছে। দিছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মাত্র আমি এবার? প্রিন্ট করলাম, এর জন্য আমি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, আচ্ছা। সেটা পিন করে দিছে তুমি তাহলে না? আচ্ছা ঠিক আছে। জি ভাই। আচ্ছা, ওকে তো ভাই। মানে আমি প্রেজেন্টেশন আমি কথা বলে যাচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে নিজেকে আনমিউট করে প্রশ্ন করতে পারেন, মানে প্রেজেন্টেশন শেষ হওয়া পর্যন্ত ওয়েট করার দরকার নেই, মাঝখানে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো আম, এখন কতজন পার্টিসিপেন্ট আছে আমাদের এখানে? Participant আছে 41। 51 আচ্ছা, গুড গুড। সো মানে এটা দেখে আমার খুব ভালো লাগে যে বাংলাদেশে আহ, আমরা ইয়াং জেনারেশন বা সবাই এখন সফটওয়্যার প্রোগ্রামিং এসব শিখতে আগ্রহী, সবাই একসাথে হয়ে শিখতেছি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো, মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে বা ইউরোপের অনেক দেশই যারা সফটওয়্যার বা প্রোগ্রামিং এ অনেক আগায় গেছে। আমাদের বাংলাদেশে তো আসলে আমাদের ট্যালেন্টের কোনো অভাব নাই বাংলাদেশে, তাই না? তো এবং আমাদের একটা হিউজ পপুলেশন আছে। তো এই পপুলেশনটাকে যদি সফটওয়্যার প্রোগ্রামিং এ ইন্টারেস্টেড করা যায়, তাহলে আমরাও সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করতে পারবো। হ্যাঁ। তো আমাদের গ্রুপের এই পাইথন ইউজার গ্রুপের উদ্দেশ্য অনেকটা তাই, সেটা হচ্ছে যে প্রোগ্রামিং বা সফটওয়্যারটাকে যত বেশি সম্ভব মানুষের ভিতরে ছড়াই দেওয়া বা মানুষজনকে ইন্টারেস্টেড করা এই ব্যাপারে। হ্যাঁ, তো আমরা সবাই যেন একসাথে শিখতে পারি। তো যাই হোক, এটা খুব ভালো যে প্রত্যেক মিটআপেই আমাদের মনে হয় পার্টিসিপেন্ট বেড়ে যাচ্ছে, তাই না শরিয়ত? প্রথমে হ্যাঁ শুরু হ্যাঁ হয়েছে হ্যাঁ। অল্প দিয়ে, এরপরে আস্তে আস্তে ইভেন ইভেন ভাই আমি একটু আজকে হলো ছিলাম, কনফিউজ ছিলাম, বিকজ বাংলাদেশে একটু ঝামেলা হচ্ছে, অনেকে নেট ইউজ করতে হ্যাঁ হ্যাঁ। পারছে না, আমরা এই ধরনের শুনতে পাচ্ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমাদের আজকেও মেম্বার হচ্ছে অনেক আসছে। হুম, হুম। যাক, সবাইকে ধন্যবাদ আজকে যারা পার্টিসিপেট করতেছেন। তো আরেকটা কথা আমি একটু বলতে চাই প্রেজেন্টেশনের মাঝখানে, সেটা হচ্ছে যে আমি প্রেজেন্টেশন দিচ্ছি আজকে, লাস্ট টাইম মনে হয় আমি মাঝার এরকম প্রেজেন্টেশন দিছিলাম। আপনাদের ভিতরে কেউ যদি কোনো কিছু প্রেজেন্ট করতে চান ইন ফিউচার এনি মিট আপে, যদি আপনাদের মনে হয় যে আচ্ছা আপনারা কিছু একটা করবেন, তাহলে আমাদেরকে জানায়েন, তাহলে আমরা আপনাদের জন্য একটা স্লট ইয়ে করব। হ্যাঁ, আমরা কিন্তু স্পিকার খুঁজি সবসময়। তো যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ওই প্রেজেন্টেশনটা যে একদম 30 মিনিটস 40 মিনিটস 50 মিনিটসের প্রেজেন্টেশন হয়ে যাবে তা না। যদি কোনো একটা শর্ট প্রেজেন্টেশন হয়, যেটাকে আমি বলি লাইটনিং প্রেজেন্টেশন বা লাইটনিং স্পিচ, হইতে পারে 5 মিনিটস বা 10 মিনিটসের। যদি এরকমও যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমার সাথে বা শরীয়তের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে নেক্সট মিটআপে আমরা আহ, আপনাদেরকে ফ্লোর দিতে পারি। তো আমি চাই যে সবাই পার্টিসিপেট করুন, মানে শুধু যে আমরা অ্যাডমিন মডারেটররাই কথা বলে যাবো মিটআপে সেটা না। আমি চাই যে আপনারা সবাই পার্টিসিপেট করেন, সবার কাছ থেকে আমি প্রেজেন্টেশন দেখতে চাই। ওকে, সো স্ট্যাক হিসেবে আমরা লিস্টটাকে কিভাবে স্ট্যাক হিসেবে ইউজ করতে পারি? স্ট্যাকের কাজই হচ্ছে যে এই লিস্টের শেষে বা স্ট্যাকের শেষে কোনো কিছু যোগ করা, এবং শেষ থেকে হচ্ছে যে জিনিসটাকে রিমুভ করা বা পপ করা। দুটো অপারেশন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে যে পপ। তো পুশ করা, এখানে লিস্টে সেটাকে আমরা বলি অ্যাপেন্ড করা পাইথনে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিরেক্টলি সেটাকে পুশই বলে, বাট আমরা পাইথনে এটাকে বলি অ্যাপেন্ড। সো অ্যাপেন্ড মানে হচ্ছে যে এই লিস্টের শেষে গিয়ে কোনো কিছু আমরা বসাই দিব, কোনো একটা এলিমেন্ট। আবার যদি আমি লিস্টের শেষ থেকে কোনো কিছু যদি বের করতে চাই, তাহলে সেটা হচ্ছে পপ করব। তো একটু আগে আমি যেটা বললাম যে কোনো একটা লিস্টের শেষে কোনো কিছু অ্যাড করা বা শেষ থেকে কোনো কিছু রিমুভ করা খুবই ফাস্ট অপারেশন, বিকজ সেই ক্ষেত্রে আমার লিস্ট থেকে কোনো এলিমেন্টকে শিফট করতে হয় না। এগেইন সেটা হচ্ছে যে অর্ডার অফ ওয়ান অপারেশন। সো লিস্টটাকে আমরা ডিরেক্টলি স্ট্যাক হিসেবে ইউজ করতে পারি, খুবই এফিসিয়েন্ট স্ট্যাক, মানে অর্ডার অফ ওয়ান অপারেশন দিয়ে চালাইতে পারি। সো আপনাদের যদি কখনো স্ট্যাক ডেভেলপ করার দরকার হয়, তাহলে ডিরেক্টলি লিস্ট অ্যাজ এ স্ট্যাক আপনারা ইউজ করতে পারেন। ওকে, সো নেক্সট যে ডেটা স্ট্রাকচার টিপল, আমরা পরিচিত টিপল বা টাপল, অনেকে টাপল বলে, আমি টিপল বলি। তো এটা অনেকটা লিস্টের মতোই, এক্স্যাক্টলি লিস্টের মতোই কাজ করে, বাট একটা বেসিক ডিফারেন্স আছে লিস্ট এবং টিপলের মধ্যে, সেটা হচ্ছে যে মিউটেবিলিটি। টিপল হচ্ছে ইমিউটেবল, লিস্টটা হচ্ছে যে মিউটেবল। তো আমাদের এক্স্যাক্টলি সেম, এটা হচ্ছে যে সিকোয়েন্স ডেটা স্ট্রাকচার, কোন একটা সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা কোনো কিছু রাখতে চাই, অর্ডার লিস্ট বলি। লিস্ট আমাদের হচ্ছে অর্ডার, টিপল হচ্ছে অর্ডার। এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ যে অর্ডার্ড লিস্ট, মানে আমি যেভাবে এলিমেন্ট গুলোকে লিস্টে রাখবো ওরা ওইভাবে থাকবে, এই অর্ডার গুলো চেঞ্জ হবে না। আমি যদি কোনো একটা 0 নম্বর পজিশনে রাখি, 1 নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে রাখি, আর ওভাবেই থাকবে, এই পজিশন গুলো চেঞ্জ হবে না, এই জন্য বলে অর্ডার। সো অর্ডারটা অনেক সময় খুবই ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া আমাদের প্রোগ্রামিং এর জন্য। তো মিউটেবল এবং ইমিউটেবল, একটু আগে
আমি প্রশ্ন করছিলাম যে লিস্টে 0 নম্বর পজিশনে কোনো কিছু ইনসার্ট করা বা রিমুভ করা কেন খারাপ, কেন ব্যাড? হ্যাঁ, একজন খুব ভালো অ্যান্সার দিছিলেন। নেক্সট আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যারা কেউ যদি জানেন বা কেউ যদি শেয়ার করতে চান বলবেন। সেটা হচ্ছে যে আমরা কেন টিপল কেন ইউজ করবো? কারণ দুটো তো একই কাজ করে, টিপল এবং লিস্ট। কোন জায়গাটাতে আমরা টিপল ইউজ করবো আসলে? কেউ কি এটা অ্যান্সার করতে চান? এনি ভলান্টিয়ার? আমরা সাধারণত টিপলে ভ্যালু গুলোকে সরাসরি এডিট করতে পারি না, সেই জন্য। আচ্ছা, কিন্তু কেন ইউজ করবো? মানে এটাই কি জাস্ট পারি না বলে কি আমরা টিপল ইউজ করবো? যদি এমন কোনো ইনফরমেশন থাকে যেগুলো পরিবর্তন হয়ে গেলে আমার অ্যাপ্লিকেশনে একটা প্রভাব পড়তে পারে বা ভুলবশত পরিবর্তন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি আমি টাপল ইউজ করি, ভুলবশত হতে গেলেও আমাকে একটা এরর থ্রো করতে পারে যে এটা ইমিউটেবল। আচ্ছা আচ্ছা, খুবই ভালো শোয়েব মৃধা ভাই। এক্স্যাক্টলি আমি এই অ্যান্সারটাই খুঁজতেছিলাম। তো আমি আরেকটু রিপিট করি, শোয়েব মৃধা ভাই যেটা বলছেন সেটা হচ্ছে যে প্রোগ্রামে কোনো কোনো ক্ষেত্রে আমাদের দরকার হয়, আমাদের একটা গ্যারান্টি দরকার হয় যে আমি আচ্ছা এই যে ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করছি, প্রোগ্রামের অন্য কোনো জায়গায় যেন কেউ যেন এটাকে চেঞ্জ করতে না পারে। কারণ চেঞ্জ করলে আমার প্রোগ্রামে কোনো একটা কারণে কোনো একটা জায়গায় সমস্যা হতে পারে, কনসিস্টেন্সি হতে পারে বা ক্যাশিং হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। তো ওইসব ক্ষেত্রে লিস্ট ইউজ করাটা একটু বিপজ্জনক, কারণ লিস্টটাকে মিউটেট করা যায়। তো এটা গ্যারান্টেড না যে এটা চেঞ্জ হবে না। তো কখনো কখনো যদি আমাদের মনে হয় যে আমাদের এমন কিছু দরকার যেটা আমার পুরো প্রোগ্রামে কেউ যেন এটাকে চেঞ্জ করতে না পারে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি একটা টিপল বা একটা লিস্ট ক্রিয়েট করতে চাই যেখানে হচ্ছে যে আমার সপ্তাহের 7 দিনের নাম থাকবে। তো সপ্তাহের 7 দিনের নাম তো ফিক্স, আমি চাই না যে এটাকে ইউজ করুক, এটাকে চেঞ্জ করুক, স্যাটারডে সানডে মানডে ফ্রাইডে। হ্যাঁ, এটা কেউ যেন চেঞ্জ না করে প্রোগ্রামের কোনো জায়গায়। তো সেই সব ক্ষেত্রে টিপলটা একটা ভালো চয়েস, কারণ টিপল তখন ওই ক্ষেত্রে মিউটেট করা যায় না, চেঞ্জ করা যায় না, ওটা গ্যারান্টেড যেটা চেঞ্জ হবে না। কেউ চেঞ্জ করতে চাইলে সে তখন এটা একটা ইরোড থ্রো করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কখন কখন আমরা লিস্ট ইউজ করবো, কখন আমরা টিউপল ইউজ করবো। এবং এটা একটা ইন্টারভিউতে এটা একটা খুব পপুলার কোশ্চেন পাইথনের যারা ইন্টারভিউ নেয়। তো যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা এটা এই জিনিসটা তাদের জন্য জানা জরুরি যে টিউপল কেন ইউজ করবো, সব কাজে তো লিস্ট দিয়ে করা যায়, টিউপল কেন ইউজ করবো? হ্যাঁ, তো এটা একটা ইন্টারভিউ কোশ্চেন। আচ্ছা, আর টিপলে যা যা অপারেশন আছে সবই লিস্টের মতোই। হ্যাঁ, অনলি পার্থক্য হচ্ছে যে মিউটেবিলিটিতে। এরপরে মোস্ট পপুলার যে ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিকশনারি। শরিয়া, তুমি কি আমাকে বলতে পারবে, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, আমি এখন মিটআপে দেখতেছি না, তো কোন কোন ডেটা স্ট্রাকচারের নাম আসছে আমাদের চ্যাট বক্সে? ওকে, তুমি একটু দেখতে থাকো, আমি কন্টিনিউ করি। হ্যাঁ, তো নেক্সট পপুলার যে ডেটা স্ট্রাকচার কথা বলতেছি সেটা হচ্ছে ডিকশনারি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় হ্যাশ ম্যাপ বলে অনেক সময়, বা শুধু ম্যাপ বলে, অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে, বা লুকআপ টেবলস বলে। এটা বেসিক্যালি একটা হচ্ছে যে কি ভ্যালু পেয়ার। তো কোন একটা কি থাকবে, কোন একটা এলিমেন্টের জন্য একটা নির্দিষ্ট কি থাকবে। তো আমি যদি কিটা জানি তাহলে পাইথন বা আমাদের অপারেটিং সিস্টেম ওই কি এগেইনস্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে খুঁজে নিয়ে এসে দিবে। তো এটা হচ্ছে যে ডিকশনারি বা হ্যাশ ম্যাপের বেসিক ডেটা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার বা বেসিক ইউজফুলনেস, কিভাবে আমরা ডিকশনারিটাকে ইউজ করতে পারি, তাই না? যেমন ফর এক্সাম্পল হচ্ছে যে আমি যদি একটা টেলিফোন বা টেল নামে একটা ডিকশনারি ডিফাইন করি, যেখানে জ্যাক একটা হচ্ছে কি, আর সেটার এগেইনস্টে ভ্যালু হচ্ছে যে এইটা 4098, সেভ একটা কি যেটার এগেইনস্টে ভ্যালু হচ্ছে যে এইটা। সো আমি যদি জানতে চাই ওকে জ্যাকের টেলিফোন নাম্বার কত, তাহলে আমি জাস্ট এই ডিকশনারিটাকে বলতে পারি যাও গিয়ে জ্যাকের টেলিফোন নাম্বারটা খুঁজে নিয়ে আসো, সে তখন আমাকে রিটার্ন করবে যে 4098। তো এই কি ভ্যালু পেয়ারটা কেন জরুরি? তো এটা খুবই একটা ইউজফুল ডেটা স্ট্রাকচার। আমাদের কোডিং করতে গেলে অনেক সময়ই দরকার হয় এরকম যে লিস্টের বদলে আমরা একটা করতে পারতাম যে 4098 4931 এগুলোকে আমরা একটা লিস্টে রাখতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমরা এই যে অ্যাসোসিয়েটিভনেস যে আছে, যে জ্যাকের নাম্বারই 4098, সেপের নাম্বারই হচ্ছে
39 এই ডেটাটা আমরা হারাই ফেলতাম, তাই না? তো আমাদের দরকার যে কার সাথে কার সম্পর্ক, কোন কি এর সাথে কোন ভ্যালুর সম্পর্ক আছে, তো সেটাকে একসাথে রাখা। তো সেসব ক্ষেত্রে তখন আমাদের দরকার হচ্ছে যে ডিকশনারি। তো ডিকশনারি আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে যে ডিকশনারি যখন লুকআপ করে বা হ্যাশ ম্যাপ যখন লুকআপ করে, এই লুকআপটা হচ্ছে যে অর্ডার অফ ওয়ান অপারেশনস। এগেইন অর্ডার অফ ওয়ান মানে হচ্ছে যে কনস্ট্যান্ট টাইম অপারেশন। তো এটা কিভাবে কনস্ট্যান্ট টাইমে, এটা কিভাবে আমার ডেটাটা খুঁজে নিয়ে এসে দেয়? কারণ হচ্ছে যে ব্যাক এন্ড এটা যেটা করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কিটাকে সে একটা হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে। তো যারা হ্যাশ ভ্যালু সম্পর্কে জানেন না তারা অবশ্যই গুগলে সার্চ করে হ্যাশ ভ্যালু কি, হ্যাশ কোড কি, এটা একটু জেনে নেবেন। ডেটা স্ট্রাকচার বা প্রোগ্রামিং সম্পর্কে জানার জন্য এটা খুবই জরুরি একটা জিনিস। তো সিম্পল ভাষায় যেটা বলতে হয় যে হ্যাশ হচ্ছে যে কি করে, যে কোনো একটা পাইথন, আমি পাইথন নিয়ে কথা বলি, কোন একটা পাইথন অবজেক্টকে সে কোনো একটা ইন্টিজারে কনভার্ট করে, ইন্টিজার বা একটা নাম্বারে কনভার্ট করে। তো সেটা হচ্ছে একটা ফিক্সড লেন্থ নাম্বার হতে পারে, যে ঠিক আছে যে কোনো অবজেক্ট আমাকে দিলে সেটাকে আমি 10 ডিজিটের একটা নাম্বারে কনভার্ট করে ফেলবো। তো সেই নাম্বারটা কিভাবে কনভার্ট হবে সেটা ডিপেন্ড করে যে আমি হ্যাশ ফাংশনটা কিভাবে ডিফাইন করতেছি সেটার উপরে, বাট ওদের ডিটেলসে যাওয়ার দরকার নেই। হ্যাশ ম্যাপ বা হ্যাশ ভ্যালু কি করে, যে প্রত্যেকটা কিটাকে সে তখন একটা করে হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে, এবং সেই হ্যাশ ভ্যালুটা বা সেই ইন্টিজার ভ্যালুটা তখন আমরা বিভিন্নভাবে মেমোরির সাথে ম্যাপ করতে পারি। তো একটা ম্যাপ হতে পারে এরকম যে ঠিক আছে আমি একটা অ্যারে বা লিস্ট বানাইছি, ওকে আমার যে যে হ্যাশ ম্যাপ গুলো পাইছি, তখন ওই হ্যাশ ম্যাপ গুলো আমি ওই লিস্টের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর সাথে আমি ম্যাপ করব। যে ধরেন আমার 10টা একটা লিস্ট ক্রিয়েট করলাম যেখানে 10টা এলিমেন্ট থাকতে পারে, তাহলে আমি একটা হ্যাশ ভ্যালু পাচ্ছি, সেটাকে যদি আমি রিমাইন্ডার 10 দিই তাহলে সেখানে অবশ্যই 0 থেকে 10 এর ভিতরে আমাকে একটা ভ্যালু দিবে, তখন আমি সেই পজিশনে গিয়ে সেই ডেটাটাকে ওখানে বসাই দিতে পারি। তো এত কিছু বলার কারণটা হচ্ছে যে যদি কোনো আমি একটা কি জানি কোন একটা ডিকশনারিতে, তখন সেই কি থেকে সেই হ্যাশ ভ্যালুটা ক্যালকুলেট করা, এবং সেই হ্যাশ ভ্যালু যেহেতু অলরেডি কোনো একটা মেমোরি লোকেশনের সাথে ম্যাপ করা, তাহলে আমাদের পাইথন ইন্টারপ্রিটার বা ব্যাক এন্ডে আমাদের অপারেটিং সিস্টেম কি করতে পারে, সে ডিরেক্টলি ওই মেমোরি লোকেশনে গিয়ে ওই ডেটাটাকে ফেচ করে নিয়ে আসতে পারে। সেই পুরো অপারেশনটা তখন অর্ডার অফ ওয়ান টাইমে করা সম্ভব। তো এই জন্য ডিকশনারি আমাদের কনস্ট্যান্ট টাইম কোনো কিছু যদি আমি অ্যাক্সেস করতে চাই কি ভ্যালু থেকে, তখন আমাদের হচ্ছে ডিকশনারি ইউজ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট যে এই যে লুকআপ অপারেশনস বা ইনসারশন বা ডিলিশন অপারেশনস, এই অপারেশনগুলো হচ্ছে যে অর্ডার অফ ওয়ান টাইম ডিকশনারিতে। ওকে, আমি ডিকশনারি কিভাবে ইউজ করি এগুলোতে যাব না, এগুলো সব জায়গায় ডকুমেন্টেশন আছে, আপনারা পাইথনের ডকুমেন্টেশন বা যে কোনো যখন ডকুমেন্টেশনে গিয়ে দেখে নিতে পারেন ডিকশনারি কিভাবে ইউজ করে, কিভাবে একটা কি থেকে গেট কিভাবে কাজ করে, কোনো একটা ভ্যালু কিভাবে নিয়ে আসা যায় এগুলো। বাট আমি জাস্ট একটু অন্য ধরনের যে জিনিসগুলো যেগুলো আমাদের জানা উচিত, কেন হ্যাশ ম্যাপ, কেন কি ধরনের টাইম কমপ্লেক্সিটি, এগুলো নিয়ে বেশি আলোচনা করব। ওকে, যা কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, না হলে আমি কন্টিনিউ করে যাই। নেক্সট আমি যেটা বলতে চাইছি, লিস্ট কম্প্রিহেনশন যেরকম আছে, সিমিলারলি আরেকটা খুব আমার অ্যানাদার ফেভারিট অপারেশন আছে, সেটার নাম হচ্ছে ডিকশনারি কম্প্রিহেনশন। এক্স্যাক্টলি আমরা যেভাবে লিস্ট ক্রিয়েট করতে পারি শর্টকাট ওয়েতে, একইভাবে আমরা ডিকশনারি ক্রিয়েট করতে পারি। লিস্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ব্র্যাকেট ইউজ করি, আর ডিকশনারির ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হচ্ছে যে কার্লি ব্রেসেস, এবং স্ট্রাকচারটা হবে হচ্ছে যে ডিকশনারিতে যেরকম আমরা কোলন ইউজ করি, এটার ভিতরে আমরা কোলন ইউজ করে কি এবং ভ্যালুটাকে ডিফাইন করব। সেখানে ফার্স্ট এক্সটা হচ্ছে যে আমরা হবে হচ্ছে এই ডিকশনারি যে ডিকশনারিটা ক্রিয়েট হবে এই ডিকশনারি কম্প্রিহেনশনে, সেই ডিকশনারির কি গুলো হবে এক্স এবং ভ্যালুগুলো হবে এক্স মাল্টিপ্লাইড বাই এক্স। তার মানে বেসিক্যালি এই অপারেশনটা কি করবে, এই অপারেশনটা হচ্ছে যে 0 থেকে 5 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে কি হিসেবে ইউজ করবে, এবং সেটার স্কোয়ারটাকে ভ্যালু হিসেবে ডিফাইন করে দেবে। সো দেখেন পুরো অপারেশনটা যেটা হচ্ছে আমরা একটা ফর লুপ করে করতে গেলে আমাদের হয়তো 5-6 লাইন কোড লিখতে হতো, সেই পুরো অপারেশনটা আমরা জাস্ট এক লাইনে লিখে ফেলতে পারি। তো এটা আমার খুব ফেভারিট ডিকশনারি কম্প্রিহেনশন বা লিস্ট কম্প্রিহেনশন। হ্যাঁ, পাইথনটাকে এই জন্য ভালো লাগে যে বিউটিফুল কোড লেখা যায় পাইথন দিয়ে, পুরো 5-6 লাইনের পুরো একটা জিনিসটাকে একদম কমপ্লেক্স এক লাইনে লিখে ফেলতে পারি। এবং এক লাইনে লেখার মানে এই না যে এটা রিডেবিলিটি কমে গেছে, এটা কিন্তু রিডেবিলিটিও ঠিক আছে, আবার পুরো জিনিসটা কম্প্যাক্ট হয়ে গেছে। তো আমি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন কাজ করি তখন এই জিনিসটা আমি খুব মিস করি, যে পাইথনের লিস্ট কম্প্রিহেনশন এবং ডিকশনারি কম্প্রিহেনশন খুবই মিস করি অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করার সময়, এটা আমার খুবই ফেভারিট।
হ্যাঁ, তো আপনারা যারা জানেন না বা ইউজ করেন না তারা এই দুটো জিনিস ভালো মতো শিখে নেবেন, অনেক কাজে লাগে এটা। ওকে, তো নেক্সট যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুপিং, যে আমি একটা ডিকশনারির ভিতরে কিভাবে লুপ চালাইতে পারি। লিস্টে যেরকম আমরা সহজেই করতে পারি যে ওকে ফর এক্স ইন সাম লিস্ট, দেন ওই এক্স ভ্যালুটা তখন ওই লিস্টের ভিতর দিয়ে লুপ করতে থাকবে। তো ডিকশনারিটা একইভাবে অনেক ইজিলি লুপ করা যায়। কয়েক ধরনের লুপিং টেকনিক আছে। একটা হচ্ছে যে যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে আমি এখানে আলাপ করি, সেটা হচ্ছে যে ডিকশনারি একটা মেথড আছে যেটার নাম হচ্ছে আইটেমস। তো আইটেমস মেথডটাকে কল করলে কি হয়, সে তখন একটা লিস্ট অফ লিস্ট দেয় এবং ওই প্রত্যেকটা লিস্টের ভিতরে কি থাকে, কি এবং ভ্যালু টিপল হিসেবে আসে। প্রথম এলিমেন্টটা হয় কি এবং সেকেন্ড এলিমেন্টটা হয় ভ্যালু। তো আমি যদি লিখি ফর কে কমা ভি, তখন কি করে এই কে এবং ভি তখন প্রত্যেকটা লিস্ট অফ লিস্ট মানে হচ্ছে যে লিস্টের ভিতরে যে লিস্ট আছে সেই লিস্টের সাথে ম্যাপ করে। তো যেহেতু কে প্রথমে আছে, কেটা তখন হচ্ছে কিটা নিবে এবং ভিটা নিবে হচ্ছে যে ভি যেহেতু সেকেন্ড আছে, ভিটা নিবে হচ্ছে ভ্যালুটাকে। তাহলে কি হবে, এইভাবে যদি আমরা লুপ করি তাহলে ওই ডিকশনারির প্রত্যেকটা কি এবং ভ্যালু পেয়ারটাকে আমরা একসাথে পেয়ে যেতে পারি। হ্যাঁ, এবং সেটাকে আমি তখন যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারি। যেমন এই ক্ষেত্রে আমি জাস্ট প্রিন্ট করছি যে কে এবং ভি, মানে কিটাকে প্রিন্ট করছি, ভিটাকে প্রিন্ট করছি। সো এখানে দেখেন যে কি হচ্ছে যে এই ক্যালাহ্যান্ড, এটা হচ্ছে কিটা আসছে এবং এটার ভ্যালু হচ্ছে এটা, এই ভ্যালুটা আসছে, এটা কি আসছে, এখানে ভ্যালু আসছে। সো খুবই ইফেক্টিভ। যদি আমি চাই যে শুধু ভ্যালুটাকে শুধু কি গুলোকে নিব, তাহলে ডিকশনারি আরেকটা মেথড আছে ডট কিস। শুধু ভ্যালুটাকে নিতে চাই তাহলে ডট ভ্যালুস। তাহলে এইভাবে বিভিন্নভাবে ডিকশনারিটাকে লুপ করা যায় বা ডিকশনারি যে কি ভ্যালু আছে সেগুলো লুপিং করা যায়। ওকে, সো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে পপুলার দুইটা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বললাম। তো এই দুটো ডেটা স্ট্রাকচার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সবার শেষে গিয়ে প্রশ্ন করতে পারি। ওকে, নাইস ডট আইটেমস কি টিপল রিটার্ন করতেছে? ওকে, এটা একটা সিকোয়েন্স রিটার্ন করে। আই বিলিভ যে এটা আসলে পিছনে হচ্ছে যে একজন কোশ্চেন করছেন খন্দকার জুহাদ পায়েল। তো এক্স্যাক্টলি আমার মনে হয় যে এটা টিপল না লিস্ট, এটা লিস্ট না টিপল না, এটা হচ্ছে যে কোনো একটা জেনারেটর ফাংশন রিটার্ন করে বেসিক্যালি ব্যাক এন্ডে। হ্যাঁ, তো জেনারেটর ফাংশনটা হচ্ছে যে প্রত্যেকটা জেনারেটর ফাংশনকে যতবার কল করা হবে প্রত্যেকবার সে তখন একটা টিপল রিটার্ন করবে। আই বিলিভ এটা টিপল। হ্যাঁ, বাট পাইথন ডকুমেন্টেশনে গিয়ে দেখতে পারেন ওই টিপলের প্রথম এলিমেন্টটা হবে হচ্ছে যে কি এবং সেকেন্ড এলিমেন্টটা হবে হচ্ছে যে ওই ডিকশনারি ভ্যালু। ওকে, সো নেক্সট কিছু একটু অ্যাডভান্স লেভেলের ইয়েতে যাই, সেটা হচ্ছে যে ডিকশনারি একটা ইম্পর্টেন্ট ফিচার বা প্রপার্টি হচ্ছে যে ডিকশনারি কিন্তু কখনোই অর্ডার না। অর্ডার না মানে আমি কি বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি প্রথমে একটা এলিমেন্ট আমি ডিকশনারিতে ইনসার্ট করছি, এরপর আরেকটা এলিমেন্ট ইনসার্ট করছি, তারপর আরেকটা এলিমেন্ট ইনসার্ট করছি, পরে আমি যখন রিড করতে যাব এর মানে এই না যে আমি যে অর্ডারে সেগুলোকে ইনসার্ট করছি সেই অর্ডারে আমি সেগুলোকে রিড করতে পারবো। ডিকশনারি কিন্তু অর্ডার না, যেহেতু এটাকে প্রত্যেকটা কিটাকে হ্যাশ করা হয়, এরপরে হ্যাশ করার পরে ওইটার কি কোন অর্ডার আছে সেটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, বাট কখনো কখনো আমাদের দরকার হয় যে ডিকশনারিতে আমি যে অর্ডারে আমার এলিমেন্ট গুলো বা কি ভ্যালু পেয়ার গুলোকে ইনসার্ট করছি ঠিক সেই অর্ডারে আমি সেগুলোকে রিড করতে চাই। সেসব ক্ষেত্রে আমাদের পাইথন আমাদেরকে আরেকটা অপশন দেয়, সেটার নাম হচ্ছে যে অর্ডার ডেট, এবং এটি ডিরেক্টলি পাইথনের যে কোর ডেটা স্ট্রাকচার আছে সেখানে নাই। এটা আছে হচ্ছে যে কালেকশনস নামে আরেকটা ফ্রেমওয়ার্ক আছে যেটা আমার খুব ফেভারিট। এখানে বেশ ভালো ভালো কিছু ডেটা স্ট্রাকচার আছে যেটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। সেইখানে এই ডেটা স্ট্রাকচারটা ডিফাইন করা আছে যেটার নাম হচ্ছে অর্ডার ডেট। হ্যাঁ, এক্স্যাক্টলি ডিকশনারির মতো কাজ করে, কিন্তু সুবিধা হচ্ছে যে আমি যে অর্ডারে এগুলোকে ইনসার্ট করবো ঠিক সেই অর্ডারে এগুলোকে রিড করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমি একটা ডিকশনারি ক্রিয়েট করতেছি, ডিকশনারি হচ্ছে অর্ডার ডিকশনারি, যেখানে আমি 1 2 3 1 প্রথমে, 2 সেকেন্ডে, 3 এরপরে আসছে। হ্যাঁ, এরপরে আমি আরেকটা ডেটা এখানে ইনসার্ট করলাম যেটার নাম দিলাম আমি 4, সেখানে 4 বললাম। হ্যাঁ, এরপরে যখন আমি এটাকে প্রিন্ট করব দেখেন এখানে 1 প্রথমে, 2 সেকেন্ডে, 3 3 নম্বরে, 4 নম্বরে আসছে। সো যে অর্ডারে আমরা এটাকে ইনসার্ট করছি ঠিক সেই অর্ডারেই আমরা এটাকে রিড করতে পারতেছি। তো এটা হচ্ছে অর্ডার ডিকশনারির কাজ। ডিকশনারির মতোই কাজ করে কিন্তু একই সাথে সে অর্ডারটাকেও মেনটেন করে। যদি আপনাদের প্রোগ্রামে কখনো কখনো দরকার হয় এই প্রপার্টিসটা আপনাদের দরকার হয়, সবসময় দরকার হয় না,
বাট কিছু কিছু বিশেষ ক্ষেত্রে দরকার হতে পারে, তখন আপনারা এই অর্ডার ডিকশনারিটা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে যে ডিফল্ট ডিক, আরেকটা ইউজফুল ডেটা স্ট্রাকচার আছে যেটা এগেন কালেকশনস ফ্রেমওয়ার্কের ভিতরে আছে। এটা সবসময় ইউজ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিকশনারিতে কাজ হয়ে যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিফল্ট ডিক বা অর্ডার ডিক এই জিনিসগুলো ইউজ করতে পারলে আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়, বিউটিফুল হয়। হ্যাঁ, আমরা যেটা চাই সেটা খুব সহজে করতে পারি। ডিকশনারি দিয়ে হয়তো একই কাজ করা সম্ভব, বাট এই ডেটা স্ট্রাকচার গুলো জানা থাকলে আরো সুন্দরভাবে কাজটা করা সম্ভব। তো ডিফল্ট ডিকটা কি করে? ডিফল্ট ডিক হচ্ছে যে আমরা ডিফল্ট ডিকে কোনো একটা কলেবল ডিফাইন করে দিতে পারি। কলেবল মানে হচ্ছে যে ফর এক্সাম্পল কোন একটা ফাংশন আমরা বলে দিতে পারি, এগুলোকে বলা হয় কলেবল, যেটাকে কল করা যায়, যেমন ফাংশনকে কল করা যায়। হ্যাঁ, যেমন এখানে আমরা একটা ডিফল্ট ডিক ডিফাইন করতেছি, ডিক্লেয়ার করতেছি, যেটার কলেবল হিসেবে আমরা দিয়ে দিচ্ছি লিস্ট। তো এই কলেবল দিয়ে দিলে কি হবে যে ডিকশনারি একটা প্রপার্টি হচ্ছে যে কোন একটা কি দিয়ে আমরা যদি ডিকশনারি থেকে কোন একটা এলিমেন্ট বের করতে চাই এবং সেই কিটা যদি ডিকশনারিতে না থাকে তখন কিন্তু সে একটা এক্সেপশন থ্রো করে। হ্যাঁ, বাট কখনো কখনো আমাদের এরকম দরকার হয় যে আচ্ছা ঠিক আছে, এই কিটা যদি না থাকে তাহলে এই কাজটা করো ডিকশনারিকে। ডিফল্ট আমরা একটা অপারেশন ডিকশনারিকে বলে দিতে চাই যে ঠিক আছে, তুমি যদি না পাও তাহলে এই কাজটা করো। হ্যাঁ, যেমন এক্ষেত্রে আমি লিস্টটাকে একটা কলেবল হিসেবে দিয়ে দিচ্ছি, এরপরে যখন আমি কোন একটা কি দিয়ে সেই ডিকশনারি থেকে কোন একটা এলিমেন্ট আমি ফেচ করতে চাই, রিট্রিভ করতে চাই, তখন কি হবে? ডক্স নামে কোনো এলিমেন্ট কিন্তু এই ডিকশনারিতে ডিফাইন করা নাই। তো না থাকার ফলে কি হবে, সে তখন দেখবে যে আচ্ছা ডিফল্ট ডিকে যে কলেবল যেটা আছে সেই কলেবলটা কি, এখানে কলেবল হচ্ছে যে লিস্ট বা ফাংশনটা কি, সে তখন লিস্ট কল করবে। লিস্ট কল করলে কি হবে? লিস্ট তখন একটা এমটি লিস্ট রিটার্ন করবে, তখন সেই এমটি লিস্টে আমরা অ্যাপেন্ড করতে পারি। হ্যাঁ, অ্যাপেন্ড, যেহেতু লিস্টের সাথে একটা অপারেশন আছে অ্যাপেন্ড, তখন এটা, এবং এটা কোনো এক্সেপশন থ্রো করবে না, ডিরেক্টলি তখন একটা লিস্ট ক্রিয়েট করবে এবং সেই লিস্টে এটা অ্যাপেন্ড করবে। এরপর যখন আমরা আরেকটা অ্যাপেন্ড অপারেশন দেব, সে তখন কিন্তু অলরেডি এই কি এর এগেইনস্টে অলরেডি একটা এলিমেন্ট এই ডিকশনারিতে আছে, সে তখন ওই এলিমেন্টটাকে তখন রিটার্ন করবে, সে তখন আর নতুন করে তখন আর ওই লিস্টটাকে কল করবে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে মাঝে মধ্যে এই প্রপার্টিসটা খুবই ইউজফুল, যে আমরা এরকম একটা কোন একটা ডিফল্ট বিহেভিয়ার চাই, যখন আমাদের কিটা এখানে নাই তখন এই কাজটা করাতে চাই। তো খুব বেশি ইউজ হয় না, বাট মাঝে মাঝে এটা খুবই কাজে লাগে এই ধরনের ডেটা স্ট্রাকচার। তো এই ধরনের ডেটা স্ট্রাকচার খুব কঠিন কিছু না, বাট জানা থাকলে ভালো। আচ্ছা, এরপর হচ্ছে যে সেট। সেটটা কি আমরা ম্যাথমেটিক্স থেকে জানি, সেট কি জিনিস? সেট হচ্ছে যে কালেকশনস অফ এলিমেন্টস বা সিকোয়েন্স বলবো না, সিকোয়েন্স বললে আমাদের অর্ডারের ব্যাপারটা চলে আসে, বাট সেট এবং লিস্টের মধ্যে প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে যে সেটে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকতে পারে না, এবং সেট হচ্ছে অর্ডার না। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখা উচিত। আনঅর্ডার, এই কথাটা মাথায় রাখা উচিত। আনঅর্ডার মানে সেটে আমরা যেভাবে আমরা এলিমেন্ট গুলো সেটের ভিতরে ইনসার্ট করব, ঠিক সেই অর্ডারে আমরা সেই এলিমেন্ট গুলোকে রিট্রিভ করতে পারবো না, বিকজ এটা হচ্ছে আনঅর্ডার। কেন আনঅর্ডার? বিকজ সেটের পিছনের যে অ্যালগরিদম বা যে স্ট্রাকচারটা ইউজ করে সেটা অনেকটা ডিকশনারির মতো। সেটা কি করে? প্রত্যেকটা এলিমেন্টটাকে নিয়ে সেটার এগেইনস্টের হ্যাশ ভ্যালুটা ক্রিয়েট করা হয়। হ্যাঁ, এবং সেই হ্যাশ ভ্যালুর এগেইনস্টে ওই ডেটাটাকে মেমোরির সাথে ম্যাপ করা হয়। তো যখনই কোনো কিছুকে এইভাবে হ্যাশে কনভার্ট করা হয় তখন ওটার অর্ডার আর মেইনটেইন হয় না। হ্যাঁ, তো সেটটা কখন আমাদের দরকার বা কখন আমরা সেটটাকে ইউজ করব, এটা সবচেয়ে কাজে লেগেছে যখন আমরা কিছু টেস্ট করতে যাই যে আচ্ছা এই জিনিসটা এই লিস্টের ভিতরে আছে কিনা। যেমন ধরেন আমার হাতে একটা লিস্ট আছে, সেই লিস্টে হয়তো আমার ক্লাসে হয়তো 70 জন স্টুডেন্টের নাম আছে ওখানে। হ্যাঁ, একজনের নাম হয়তো ধরেন তারেক, একজনের নাম মানে ধরলাম আমার নামই আছে। তো আমি দেখতে চাই যে তারেক নামে কেউ এই লিস্টের ভিতরে আছে কিনা। তো আমি যখন ওই লিস্টের ভিতরে সার্চ করবো তারেক নামে, তখন কিন্তু সেটা একটা অর্ডার অফ এন অপারেশনস হবে, কারণ সে তখন ওই লিস্টে গিয়ে প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে চেক করবে আচ্ছা ফার্স্ট এলিমেন্টটা কি তারেক, সেকেন্ড এলিমেন্টটা কি তারেক, থার্ড এলিমেন্টটা কি তারেক। এভাবে সে একদম যতক্ষণ না পাবে ততক্ষণ সে ওটা সার্চ করতে থাকবে, এবং এটা তখন হবে অর্ডার অফ এন অপারেশনস। তো সেট কি করবে? কোন একটা সেট যদি আমি ক্রিয়েট করি, তারেক নামে যদি কেউ থেকে থাকে বা অন্য কোনো নামে যদি কেউ থেকে থাকে, সে তখন ওই প্রত্যেকটা এলিমেন্টটাকে হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে এবং এই হ্যাশের সাথে মেমোরিতে ম্যাপ করে। তো
তো তাহলে কি হবে, আমি যখন একটা সেটের ভিতরে খুঁজতে যাব তারেক নামে কেউ আছে কিনা, ওই স্ট্রিংটাকে ডিরেক্টলি হ্যাশ ভ্যালুতে কনভার্ট করা হবে, এবং হ্যাশ ভ্যালুতে যেহেতু মেমোর সাথে ডিরেক্ট ম্যাপ করা, আমার কম্পাইলার বা আমার ইন্টারপ্রিটার ডিরেক্টলি তখন ওই ওইখানে গিয়ে দেখতে পারবে যে এই হ্যাশ ভ্যালুর এগেনস্টে আসলে কোনো ভ্যালু আছে কি নাই। তখন এটা হবে অর্ডার অফ ওয়ান অপারেশনস বা কনস্ট্যান্ট টাইম অপারেশনস, যেটা খুবই ফাস্ট। অর্ডার অফ এন এর তুলনায় অর্ডার অফ ওয়ান অপারেশনস খুবই ফাস্ট। তো এই ধরনের কোনো সিচুয়েশন যদি আসে, তখন হচ্ছে সেট হচ্ছে যে আমাদের আমাদের সবচেয়ে ভালো ফ্রেন্ড, নট লিস্ট। এই ধরনের ক্ষেত্রে তখন আমরা লিস্ট ইউজ না করে সেটটাকে ইউজ করি। সেটের আরো কিছু ইউজফুল মেথড আছে, মোস্টলি এগুলো অনেকটা আমরা যখন স্কুলে বা 9-10-এ যখন আমরা সেট পড়ছি, যেমন আমরা সেটের ইন্টারসেকশন কি জিনিস আমরা পড়ছি, ইউনিয়ন কি জিনিস আমরা পড়ছি, সাবসেট কি জিনিস এগুলো আমরা পড়ছি। তো সিমিলার অপারেশনস আমরা এই পাইথনে, এই সেট, শুধু পাইথনে না, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিমিলার কনসেপ্ট আছে। তো সিমিলার অপারেশন গুলো আমরা এই মেথড গুলো দিয়ে করতে পারি সেটের উপরে। তো এই ধরনের মেথড যদি আমাদের দরকার হয়, যাচ্ছে এই ধরনের কিছু করা দরকার আছে, এই সেটটা আছে, এই সেটটাকে এই সেটটা সাবসেট কিনা, এই সেটটা সুপার সেট কিনা, বা দুটো সেট আছে, এই দুটো সেটের ইউনিয়ন কি হবে বা ডিফারেন্স কি হবে, এই ধরনের অপারেশন যখন দরকার হয় তখন হচ্ছে আমাদের সেট ইউজ করা উচিত। তো এটা হচ্ছে সেট। এরপরে সেটের একটা ভেরিয়েশনস আছে, সেটা হচ্ছে ফ্রোজেন সেট। একই রকম লিস্ট এবং টিউপল যেরকম আমাদের একটা হচ্ছে যে মিউটেবল আর একটা হচ্ছে ইমিউটেবল, সেট এবং ফ্রোজেন সেটও এক্স্যাক্টলি একই রকম দুইজনের রিলেশন। সেটা হচ্ছে সেটটাকে মিউটেট করা যায়, কিন্তু ফ্রোজেন সেটটাকে মিউটেট করা যায় না। সিমিলারলি আমরা যখন টিউপল ইউজ করবো, কখন ইউজ করবো আমরা বলছিলাম, যদি আমরা চাই যে আমাদের এটা যেন চেঞ্জ না হয়, মিউটেট না হয়, তখন আমরা টিউপল ইউজ করতে চাই। এক্স্যাক্টলি যদি আমরা চাই যে আমাদের কোনো একটা সেট আছে, সেই সেটটা আমরা চাই যে কোনোভাবে যেন চেঞ্জ না হয়, তখন আমরা ফ্রোজেন সেট এই ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করব। ওকে, এরপরে আরেকটা ইন্টারেস্টিং ডেটা স্ট্রাকচার আছে যেটাকে পাইথনে বলা হয় কাউন্টার। এটাও কালেকশনস ফ্রেমওয়ার্কের ভিতরে আছে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে অনেক সময় মাল্টি সেট বলে বা ব্যাগও বলে এটা। তো এটার কাজ কি, কাউন্টারের কাজ কি? কাউন্টার হচ্ছে যে সেটের মতোই কাজ করে, কিন্তু সেট কি করে, প্রত্যেকটা এলিমেন্ট হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে এবং সেই ভ্যালুগুলো সে স্টোর করে। কিন্তু কাউন্টার কি করবে, সেটের আরেকটা জিনিস হচ্ছে সেট কখনো ডুপ্লিকেট এলিমেন্টকে অ্যালাউ করে না, দুইটা একই জিনিস থাকতে পারবে না সেটে। বাট কাউন্টার কি করবে, যদি একাধিক জিনিস থাকে, সে প্রত্যেকটা এলিমেন্টটাকে তো রাখবেই, এবং সেটার সাথে ওই এলিমেন্টে কয়বার আছে সেটারও সে একটা ট্র্যাক রাখবে। এটা একটা এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে। যেমন এখানে আমার একটা লিস্ট আছে 1 2 2 3 3, 2 আছে 2 বার, 3 আছে 2 বার। হ্যাঁ, এই লিস্টটাকে যদি আমি একটা কাউন্টারে কনভার্ট করি, তাহলে কাউন্টার এগেইন এটা একটা ডিকশনারির মতো, সে তখন কি করবে, এই প্রত্যেকটা এলিমেন্টটাকে সে কি হিসেবে ডিফাইন করবে এবং ওই এলিমেন্টে কয়বার আছে সেটাকে সে তখন ভ্যালু হিসেবে ডিফাইন করবে। যেমন এখানে 2 আছে 2 বার, এই জন্য 2 হচ্ছে কি এবং এটার ভ্যালু হচ্ছে 2। 3 আছে 2 বার, এই জন্য 3 হচ্ছে কি এবং এটার ভ্যালু হচ্ছে যে 2। 1 আছে একবার, এই জন্য এটার কি হচ্ছে 1 এবং ভ্যালু হচ্ছে যে 1। তো অনেক সময় এটা আমাদের প্রোগ্রামে অনেক সময় দরকার হয় যে আমার কাছে এতগুলো জিনিস আছে, আমি জানতে চাই কোনটা কয়বার আছে, সেই ক্ষেত্রে কাউন্টারটা আমাদের খুব কাজে লাগে। হ্যাঁ, এটার আরো কিছু ইউজফুল মেথড আছে, যেমন হচ্ছে মোস্ট কমন একটা মেথড। এটার ভিতরে যদি আমি 1 বলে দিই, তাহলে সে কি করবে, যে এই যে কাউন্টার, এটার ভিতরে মোস্ট কমন যে কি ভ্যালু পেয়ারটা আছে, একটা ভ্যালু, সেটাকে সে রিটার্ন করবে। তো যেমন এখানে আমার মোস্ট কমন হচ্ছে যে 2 অথবা 3। হ্যাঁ, তো প্রথমে আছে 2, এই জন্য সে এটা রিটার্ন করবে। যদি আমি এরকম করতাম, ওকে মোস্ট ভ্যালু 2, তাহলে কি হইতো, তাহলে সে দুইটা প্রথম থেকে সবচেয়ে যে মোস্ট কমন দুইটা এলিমেন্ট আছে সেগুলোকে সে রিটার্ন করবে। তো এটা সবসময় লাগে না, এই ডেটা স্ট্রাকচার গুলো কখনো কখনো এগুলোকে খুবই কাজে লাগে। তো এই জন্য এই ডেটা স্ট্রাকচার গুলো জানা জরুরি, যে আমাদের হাতে কি কি অস্ত্র আছে, কোডিং করার সময় এই অস্ত্রগুলো আমরা ব্যবহার করতে পারি। তারেক ভাই, একটা প্রশ্ন ছিল আপনার ওই সেট আর লিস্টের ব্যাপারে। আপনি ওই যে টাইম কমপ্লেক্সিটির একটা অ্যাডভান্টেজ বলতেছিলেন সেটের ক্ষেত্রে, এখানে কি স্পেস কমপ্লেক্সিটির কোনো ট্রেড অফ আছে? লাইক সেট কি বেশি মেমরি নিবে, এরকম কোনো ব্যাপার আছে? সিমিলার লেংথের মানে সমান এলিমেন্ট যদি থাকে একটা লিস্ট আর একটা সেটে,
মানে স্পেস কমপ্লেক্সিটি কিরকম একটা আর স্পেস কমপ্লেক্সিটি এগেইন এটা অর্ডার অফ এনই হবে, যেহেতু প্রত্যেকটা এলিমেন্টটাকে আমার মেমোরিতে কোনো একটা জায়গায় ম্যাপ করতে হবে। হ্যাঁ, ওকে তো স্পেস কমপ্লেক্সিটি সেম হবে, বাট টাইম কমপ্লেক্সিটি সেটা অনেক ফাস্ট হবে, অর্ডার অফ ওকে ওকে থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন করলে ভালো লাগে যে হ্যাঁ সবাই শুনতেছে, হ্যাঁ নাহলে আমি বুঝবো না যে কি শুনতেছে কিনা। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, আমার একটা প্রশ্ন হলো, আমরা যখন ডিকশনারির ক্ষেত্রে নাইটস ডট আইটেমস ইউজ করছি, প্রত্যেকটা ইটারেশনে একটা করে আইটেম অফ পাইছে, এই জিনিসটা কিভাবে হয়? কারণ আমি তো শুধুমাত্র একই ফাংশন বারবার কল করতেছি। কিভাবে হয়? আচ্ছা, তো এটা যেহেতু ফর লুপের ভিতরে আছে, তো জেনারেটর ফাংশন, আচ্ছা জেনারেটর ফাংশনটা কি একটু ডিপে যেতে হবে যে, সো এটা আসলে মোস্ট প্রবাবলি, হ্যাঁ আই বিলিভ যে এটা একটা জেনারেটর রিটার্ন করে। একটু পাইথন ডকুমেন্টেশন একটু ইয়ে হয়ে নেবেন, কনফার্ম হয়ে নেবেন। তো জেনারেটর ফাংশনটা কাজ কি করে যে, জেনারেটর আমি যখন কোনো একটা জেনারেটরকে ফর লুপের ভিতরে কল করি, ও তখন ওই ফাংশনটাকে একবার কল করে, ফর লুপটা যখন লুপ করে তখন সে আবার কল করে, আবার কল করে, আবার কল করে। হ্যাঁ, সো এই ডট আইটেমসটা যেহেতু একটা জেনারেটর রিটার্ন করে, ওই জেনারেটরকে প্রথম একটা এলিমেন্ট রিটার্ন করবে, এরপর যখন ফর লুপ তাকে আবার বলবে যে আচ্ছা তুমি আমাকে আবার আরেকটা ডাটা দাও, সে তখন সেকেন্ড এলিমেন্টটাকে রিটার্ন করবে। ফর লুপ যখন বলবে যে আবার ওকে এখন আমাকে পরের ডাটাটা দাও, সে তখন পরের ডাটাটা রিটার্ন করবে। হ্যাঁ, এইভাবে তখন পুরো জিনিসটা জেনারেটরটা তখন ওই জেনারেট ভ্যালুগুলো জেনারেট করতে থাকবে, যেহেতু এটা ফর লুপের ভিতরে আছে, এইভাবে সে করে আর কি। জি, আমার একটা কোশ্চেন ছিল যে কোন বিষয়টাকে আসলে জেনারেটরটা বলতেছেন, আসলে এই জায়গায় একটু কনফিউজিং। ওকে, আমি একটু ওখানে যাই। আচ্ছা, এটাকে যদি আমি জেনারেটর না বলে, জেনারেটরটা আসলে কি করে যে, জেনারেটরকে প্রত্যেকবার এটাকে স্পেস এফিসিয়েন্ট করার জন্য ইনস্টেড অফ রিটার্নিং লিস্ট, জেনারেটরটা ইউজ করা হয় যে আমি স্পেস এফিসিয়েন্ট ওয়েতে আমি লুপিং করতে চাই, মানে একসাথে পুরো লিস্টটাকে ক্রিয়েট না করে একটা 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 করে রিটার্ন করবো, তাহলে আমার স্পেসটা কম লাগে। হ্যাঁ, এই জন্য অনেক জায়গায় হচ্ছে যে লিস্ট রিটার্ন বা লিস্ট ইউজ করার বদলে আমরা জেনারেটর ইউজ করি, রাইট? তো আমি যখন বলতেছি যে জেনারেটর রিটার্ন করে, সেটা হচ্ছে যে নাইটস ডট আইটেমস, এই আইটেমস মেথডটা একটা জেনারেটর ফাংশন রিটার্ন করে। তো যখন কোন একটা জেনারেটর ফাংশনকে একটা ফর লুপের ভিতরে কল করা হয়, সেই ফর লুপটা আসলে কি করে যে প্রত্যেকবার লুপ করে, তাই না? এই জিনিসটা হচ্ছে একটা জেনারেটর ফাংশন রিটার্ন করবে, বা জেনারেটর ফাংশন, রাইট? তো ফর লুপটা যখন এই ফাংশনটাকে কল করবে, সে জেনারেটর তাকে প্রথম ভ্যালুটা জেনারেট করবে, সেকেন্ড টাইম যখন যাবে তখন আবার আরেকটা ভ্যালু রিটার্ন করবে, থার্ড যখন যাবে তখন আবার ভ্যালুটা রিটার্ন করবে। এই তো আপনার কোশ্চেন কি আনসার দিতে পারছি নাকি কনফিউশন আছে? জি, বুঝছি জেনারেটর ফাংশন এটা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। যদি এই ধরনের কিছু অ্যাডভান্স টপিক নিয়ে যদি ইন্টারেস্ট থাকে, হ্যাঁ হ্যাঁ আমি কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ম্যাথটা আসলে ভিউ অবজেক্ট রিটার্ন জেনারেটর না, একটা ভিউ অবজেক্ট রিটার্ন করে। যে ভিউ অবজেক্ট আসলে লিস্টটাকে র্যাপ রাখে, লিস্টটাকে র্যাপ করে রাখে, এবং লিস্টটা হয় হলো টাপল অফ লিস্ট। টাপলটা হলো কি ভ্যালু টাপল, এবং রিটার্ন ভ্যালুটা হলো ভিউ অবজেক্ট। ভিউ অবজেক্ট কি একটু অ্যাডভান্স লেভেলের নলেজ লাগবে আসলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভিউ অবজেক্টের ভিতরে সম্ভবত কোনো একটা জেনারেটর থাকে প্রবাবলি। হ্যাঁ, তো যেটা হয় যে আমরা যখন আমাদের পুরো লিস্টটাকে দরকার নাই, পুরো লিস্টটা একসাথে দরকার নাই, সেই ক্ষেত্রে আমরা জেনারেট করতে পারি আর কি, স্পেসটাকে বাঁচানোর জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ এটা বের করে ফেলার জন্য। আমি কনফার্ম ছিলাম না যে আসলে এটা কি রিটার্ন করে, বাট ভিউ ওকে, তাহলে একটু দেখতে হবে গিয়ে, মোস্টলি এটার ভিতরে হয়তো এটা সে ভ্যালুগুলোকে জেনারেট করতেছে। এবং সেটা কি যে লিস্টটা প্রত্যেকটা ভ্যালু হচ্ছে একটা টিপল, তাই না? সেই টিপলের প্রথমটা হচ্ছে কি, প্রথম এলিমেন্ট হচ্ছে কি, আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ভ্যালু, তাই তো? জি জি। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আরেকটু কন্টিনিউ করি। ওকে, আমরা এই পর্যন্ত আসছিলাম যে মাল্টিসেট। এরপরে আরেকটা ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে ডেক। একটু আগে আমরা বলছিলাম যে দুইটা ডেটা স্ট্রাকচার বা দুইটা কনসেপ্ট আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে স্ট্যাক এবং কিউ। স্ট্যাকটাকে ডিফাইন করছিলাম যে একটার উপরে আরেকটা স্ট্যাক, বা
লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো স্ট্রাকচার বলে। কিউটা কি? কিউটা হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে আগে আসবে সে আগে বের হতে পারবে। তো এই ধরনের স্ট্রাকচারটাকে আমরা বলি কিউ। এটার একটা এক্সাম্পল হতে পারে, ধরেন আপনি ব্যাংকে গেছেন, ব্যাংকের কাউন্টারে একটা বড় লাইন আসছে, তো কি হবে যে যে সবার আগে আসছে তাকেই তো ওই পাশে, ব্যাংকের ওই পাশে যে বসে আছে সে তাকেই প্রথমে সার্ভ করবে, যে সেকেন্ডে আসছে তাকে সেকেন্ডে সার্ভ করবে, যে থার্ডে আসছে তাকে থার্ডে সার্ভ করবে। তো এটা হচ্ছে যে একটা কিউ ফর্ম করছে আমাদের, কতগুলো মানুষজন দাঁড়ায় আছে, যে প্রথমে আসছে সে আগে বের হবে, যে সেকেন্ড আসছে সে পরে বের হবে। এটা হচ্ছে কিউ, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো কিউ ডেটা স্ট্রাকচারটা আরেকটা ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার। কম্পিউটার সায়েন্সে স্ট্যাক যেরকম দরকার হয়, কিউটাও এরকম অনেক জায়গায় দরকার হয়। আর পাইথনে কিউ কয়েকভাবে ডিফাইন বা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এর ভিতরে মোস্ট পপুলার যেটা আমাদের সবচেয়ে কাজে লাগবে সেটা হচ্ছে যে ডেক। ডেক নামটার পিছনে আরেকটা কারণ, সেটা হচ্ছে যে ডাবল এন্ডেড কিউ। এই কিউটাকে এমন ভাবে ডিফাইন করা হয়েছে যে আপনি যে কোনো এন্ড থেকে, শুরু থেকে বা শেষ থেকে কোনো একটা এলিমেন্টকে অ্যাপেন্ড করতে পারেন বা রিমুভ করতে পারেন, বাম থেকেও করতে পারেন, ডান থেকেও করতে পারেন, এবং দুটাই হবে অর্ডার অফ ওয়ান অপারেশনস বা কনস্ট্যান্ট টাইম অপারেশনস। হ্যাঁ, তো যদি আমাদের কখনো এরকম কোন একটা সিচুয়েশনে আসি যে আমাদের কোন একটা সিকোয়েন্স লাগবে, অর্ডার কোন একটা লিস্ট লাগবে, এবং সেই লিস্টটাকে এমন ভাবে মডিফাই করতে হবে প্রোগ্রামের কোন একটা জায়গায়, হইতে পারে যে বোথ এন্ড থেকে আমার হয়তো, বা শুরু থেকে বা শেষ থেকে হয়তো আমার এলিমেন্ট গুলো অ্যাপেন্ড করতে হতে পারে, পুশ করতে হতে পারে, পপ করতে হতে পারে। তো আমরা যখন লিস্ট নিয়ে আলোপ করতেছিলাম, লিস্টটাকে আমরা স্ট্যাক হিসেবে ইউজ করতে পারি, কারণ লিস্টের শেষে ডেটা অ্যাপেন্ড করা এবং পপ করা হচ্ছে অর্ডার অফ ওয়ান অপারেশন। সো লিস্টটাকে খুব সহজে স্ট্যাক হিসেবে ইউজ করা যায়। কিন্তু প্রবলেম হয় যখন আমরা লিস্টের বাম সাইডে কোনো কিছু অ্যাপেন্ড করতে চাই বা পপ করতে চাই, তখন হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টটাকে শিফট করতে হয়, যেটা হচ্ছে যে অর্ডার অফ এন অপারেশন এগেন, যেটা কোনো মতেই ইফিসিয়েন্ট না। তো যদি আমাদের কখনো এরকম দরকার হয় যে বাম পাশ থেকেও আমার অপারেশন চালাইতে হবে, বাম পাশে ডেটা অ্যাপেন্ড করতে হবে, শিফট করতে হবে, মুভ করতে হবে, তখন হচ্ছে যে আমাদের ডেক ডেটা স্ট্রাকচারটা আমরা ইউজ করতে পারি। তো এগেইন ডেকটা কোথায় আছে? কালেকশনস ফ্রেমওয়ার্কের ভিতরে আছে। এগেইন এটা হচ্ছে যে পাইথনের কোর যে ডেটা স্ট্রাকচার সেটার ভিতরে নাই, কালেকশনস নামে যে আলাদা একটা ফ্রেমওয়ার্ক সেখানে। তো এই এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে কালেকশনস ফ্রেমওয়ার্ক থেকে কিন্তু আমরা অনেকগুলো ডেটা স্ট্রাকচার ইউজ করছি। খুবই ইম্পর্টেন্ট, কালেকশনস ফ্রেমওয়ার্ক নিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে কালেকশনস ফ্রেমওয়ার্কের ভিতরে কি কি ডেটা স্ট্রাকচার আছে পাইথনে। তো আরেকটা ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেক। ডেকটাকে আমরা কিভাবে ডিফাইন করব? ডেক, এই যে ডেকটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম, এরপরে ডেকের ভিতরে আমরা কোন একটা ইটারেবল দিতে পারি। ইটারেবল মানে যে কোনো কিছু যেটা ইটারেট করা যায়, সেটা একটা স্ট্রিং হতে পারে, লিস্ট হতে পারে, বা টিপল হতে পারে। হ্যাঁ, তো এখানে আমি একটা ডেক ক্রিয়েট করলাম যেটা হচ্ছে GHI, জাস্ট একটা স্ট্রিং। তো এরপরে আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখেন এটা একটা ডেক ক্রিয়েট করছে, এটার ভিতরে রিপ্রেজেন্টেশনটা অনেকটা লিস্টের মতো। হ্যাঁ, লিস্টের প্রথমে GH এবং I। তো এখানে আমি অ্যাপেন্ড করতে পারি। অ্যাপেন্ড মানে কি, যে এটা শেষে গিয়ে অ্যাপেন্ড হবে। আমি যদি d.append যে দিই তাহলে দেখেন এটাকে যখন প্রিন্ট করছি, যেটা তখন এখানে এসে অ্যাপেন্ড হয়ে গেছে লিস্টের শেষে। একইভাবে অ্যাপেন্ড লেফট যদি করি তাহলে এটা এই ডেকের বাম পাশে গিয়ে অ্যাপেন্ড করবে। হ্যাঁ, আমি যদি এফটাকে অ্যাপেন্ড লেফট করি এবং এটাকে প্রিন্ট করি, দেখেন এফটা বাম পাশে এসে গিয়ে অ্যাড হয়েছে। এটা যদি আমি লিস্টে করতে চাইতাম তাহলে কি করতাম? আমি বলতাম যে লিস্ট ডট ইনসার্ট বলে 0 পজিশন বলে দিতাম, 0 ইন্ডেক্সে গিয়ে এফটাকে ইনসার্ট করি, এটা আমি লিস্টে বলতাম। হ্যাঁ, লিস্টে যদি একই কাজ করতে চাইতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে সবগুলো এলিমেন্টকে শিফট করতে হতো। তো যেহেতু ডেকটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে ডাবলি লিঙ্কড লিস্ট হিসেবে। যারা লিঙ্ক লিস্ট সম্পর্কে আইডিয়া নাই তারা একটু দেখে নেবেন উইকিপিডিয়াতে। তো ডাবলি লিঙ্ক লিস্টে কি হয়, যে প্রত্যেকটা এলিমেন্ট একটা আরেকটাকে পয়েন্ট করে। ডাবলি লিঙ্ক লিস্ট কি, আমার দুইটা যদি এলিমেন্ট থাকে, এই এলিমেন্টটাকে পয়েন্ট করবে, এই এলিমেন্টটাকে পয়েন্ট করবে। সো এই এলিমেন্ট থেকে এলিমেন্টে যাওয়াটা খুব ইজি, এই এলিমেন্ট থেকে এলিমেন্টে যাওয়াটা খুব ইজি, যেহেতু একটা আরেকটাকে পয়েন্ট করে আছে, এই জন্য ডাবলি লিঙ্ক লিস্ট হিসেবে আছে। সো আমার যদি এরকম ডাবলি লিঙ্ক লিস্ট থাকে তাহলে আমি এই পাশ থেকে যদি আমি একটা এলিমেন্টটাকে উঠাই ফেলি, আমার কাছে অলরেডি তখন একটা রেফারেন্স আছে এই পাশে, এই পাশ থেকে আমি একটু উঠাইতে ফেলি, তখন আমার রেফারেন্সটা লাস্ট এলিমেন্টে চলে যাবে। এই পাশ থেকে একটা এলিমেন্ট উঠে ফেললে রেফারেন্সটা ফার্স্ট এলিমেন্টে চলে যাবে। সো আমি দুইটা এলিমেন্ট আমি সহজেই নতুন একটা এলিমেন্ট যেহেতু এই পাশে অ্যাড করতে পারি, যেহেতু আমার এই রেফারেন্সটা আছে, তখন রেফারেন্সটাকে জাস্ট আমি বলবো যে ওকে তুমি এখন এটার সাথে লিঙ্কড আপ হও,
আর এটাকে বলবো তুমি এখন এইটার সাথে লিঙ্কড আপ হও। সিমিলারলি ডান পাশেও আমি একই ধরনের অপারেশন চালাতে পারি। তো সেক্ষেত্রে কি হয়, যেহেতু আমার দুই পাশেরই রেফারেন্স আমার হাতে আছে, সো দুই পাশের অপারেশনটাই তখন অর্ডার অফ ওয়ান অপারেশন, কনস্ট্যান্ট টাইম অপারেশনে সেই কাজগুলো করা যায়। তো ডেক তাহলে আমরা কখন ইউজ করবো, সামারি করি, সেটা হচ্ছে যে যদি আমার দুই পাশে অপারেশন চালানোর দরকার হয় তখন আমরা লিস্ট ইউজ না করে ডেক ইউজ করবো। তো যারা প্রোগ্রামিং কন্টেস্টে যাবেন বা প্রোগ্রামিং কন্টেস্টে, তারা অনেক সময় দেখবেন যে অনেক ধরনের প্রবলেম আছে যেটা লিস্টে করে ফেলা যায়। হ্যাঁ, কিন্তু লিস্টে করলে যেটা দেখা যায় যে আপনার টাইম আউট এই ধরনের এরর পাবেন, যে টাইমে করা উচিত সেই টাইমে আপনার প্রোগ্রামটা রান করতেছে না, কারণ লিস্টের অপারেশনটা এক্সপেন্সিভ। তো সেসব ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওকে আমি যে লিস্ট ইউজ করছি এটার বদলে ডেক ইউজ করা সম্ভব কিনা। যদি ডেক ইউজ করা সম্ভব হয় তাহলে দেখবেন যে আপনার প্রোগ্রামটা তখন আরো অনেক ফাস্টার রান করতেছে। ওকে, লাস্ট একটা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো আজকের প্রেজেন্টেশনের লাস্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে যে হিপ কিউ। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা অনেক সময় বলা হয় হচ্ছে যে প্রায়োরিটি কিউ বলে। প্রায়োরিটি কিউ জিনিসটা কি, এটা মিন প্রায়োরিটি কিউ হতে পারে বা ম্যাক্স প্রায়োরিটি কিউ হতে পারে। মিন প্রায়োরিটি কিউ বা ম্যাক্স প্রায়োরিটি কিউ, পাইথনে শুধু মিন প্রায়োরিটি কিউটাকে ইমপ্লিমেন্ট করা, কারণ আমরা যদি মিন প্রায়োরিটি কিউটা ইমপ্লিমেন্ট করতে পারি সেখান থেকে আমরা ইজিলি ম্যাক্স প্রায়োরিটি কিউটাকে বের করতে পারি। এই জন্য পাইথনে ম্যাক্স প্রায়োরিটি কিউটাকে রাখা হয় নাই, অনলি মিন প্রায়োরিটি কিউটাকে রাখা হয়েছে। তো মিন প্রায়োরিটি কিউ কি করে, আপনি যদি কতগুলি এলিমেন্ট এক জায়গায় রাখেন, মিন প্রায়োরিটি কিউ আপনাকে সবসময় যে মিনিমাম এলিমেন্টটা সেটা লগ অফ এন টাইমে আপনাকে রিটার্ন করতে পারবে। ধরেন ফর এক্সাম্পল আমি এখানে হিপ নামে প্রথম একটা লিস্ট ডিক্লেয়ার করছি যেটা 5 to 34। হ্যাঁ, এরপরে হিপের ভিতরে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে হিপিফাই। হিপিফাই কি করে, কোন একটা ইটারেবলটাকে নিয়ে সেটাকে হিপে কনভার্ট করে, হিপ ডেটা স্ট্রাকচারে কনভার্ট করে। সো আমি হিপটাকে এখানে দিলাম এবং সেটাকে হিপিফাই করলাম। এরপরে ফার্স্ট এলিমেন্টটা তখন কি হবে, মিন প্রায়োরিটি কিউ এর কাজ হচ্ছে যে সে সবসময় প্রথম এলিমেন্টটা হবে হচ্ছে যে মিনিমাম যে ভ্যালুটা আছে সেটাকে সে সবসময় 0তম ইন্ডেক্সে রাখবে। সো আমি যদি হিপ 0টাকে রিড করি আমি পাবো হচ্ছে যে 2। হ্যাঁ, যেহেতু আমার 5 to 34 আছে, 2টা হচ্ছে সবচেয়ে ছোট, আমি তখন এটাকে 2 পাবো। এটাকে হচ্ছে মিন প্রায়োরিটি কিউ, এবং এই অপারেশনটা হচ্ছে যে লগ এন টাইমে হয়। হ্যাঁ, তো লগ এন টাইমটা কেন জরুরি, লগ এন টাইমটা অনেক ফাস্ট, জাস্ট কনস্ট্যান্ট টাইমের পরবর্তী যে বেস্ট পসিবল টাইম কমপ্লেক্সিটি পাওয়া সম্ভব সেটা হচ্ছে যে লগ এন টাইম। তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকগুলো ডেটা আছে, আমি শুধু ইন্টারেস্টেড যে এই ডেটার ভিতরে সবচেয়ে ছোট কোনটা সেটা জানতে ইন্টারেস্টেড, বাকিরা কে কি করতেছে সেটা জানতে ইন্টারেস্টেড না। তো এটা যদি আমি লিস্ট হিসেবে লিস্টে রাখতাম তাহলে কি হইতো, আমি ইজিলি করা যায় লিস্ট দিয়ে, আমি সেই পুরা যে আমার কাছে যে এলিমেন্ট গুলো আছে বা যে ডেটা গুলো আছে সেটাকে আমি লিস্টের ভিতরে নিতাম, তারপর লিস্টটাকে সর্ট করতাম, সর্ট করে প্রথম এলিমেন্টটাকে নিয়ে নিতাম। এইভাবে তো আমি সবচেয়ে ছোট যে ডেটাটা সেটা আমরা পেয়ে যেতে পারি লিস্ট থেকে। বাট এইভাবে যদি আমরা অপারেশনটা চালাই তাহলে প্রবলেমটা কি হবে, তো লিস্টের ক্ষেত্রে সর্টিং অপারেশন হচ্ছে যে n log n টাইম অফ অপারেশনস। তার মানে হচ্ছে যে n log n অপারেশন, যারা টাইম কমপ্লেক্সিটি এগেইন বলতেছি, টাইম কমপ্লেক্সিটি যাদের এখন আইডিয়া নাই তারা একটু দেখে নেবে n log n। তো আমার শুধু সবচেয়ে ছোট যেটা সেটা জানার দরকার, আমার পুরো জিনিসটাকে সর্ট করার দরকার নেই। যেমন ধরেন আমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, আমি চাই যে সবচেয়ে খারাপ স্টুডেন্টকে সেটাকে বের করতে। হ্যাঁ, বাকিরা কে কি করছে সেটা আমার জানার দরকার নেই। তো সেসব ক্ষেত্রে তো আসলে আমার পুরো জিনিসটাকে সর্ট করার কোনো দরকার নেই। সর্ট করতে গেলে দেখা যাবে যে n log n আমার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা কি করব, হিপ ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করব। আমি ওই পুরা যে ডেটাগুলো আছে সেটাকে আমরা হিপের ভিতরে ঢুকাবো, ঢুকায় সেটাকে হিপিফাই করব, করে এরপরে জাস্ট আমি হিপ 0 মানে 0 ইন্ডেক্সে যে আছে তাকে যদি আমি নিয়ে নিই, ওই 0 ইন্ডেক্সে আমি সবসময় সবচেয়ে ছোট যে এলিমেন্ট তাকে আমি পেয়ে যাবো, এবং সেটা হবে log n অপারেশনস, যেটা অনেক ফাস্টার n log n এর চেয়ে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে হিপ 0। আর একইভাবে আমরা হিপের ভিতরে পুশ করতে পারি, পুশ অপারেশনটা হচ্ছে যে log n অপারেশন। সো আমি এই হিপের ভিতরে যদি আরেকটা ডেটা পুশ করতে চাই যেটা হচ্ছে যে 1। হ্যাঁ, এখন দেখেন 1টাকে পুশ করার পরে কি হলো, হিপের ভিতরে এখন কি কি ডেটা আছে, 1 আছে, 5 আছে, 2 আছে, 34 আছে। বাট এখন যদি আমি হিপ 0 থেকে কোনো ডেটাটাকে নিতে চাই তাহলে সে রিটার্ন করবে হচ্ছে 1, কারণ এই মুহূর্তে হিপের ভিতরে সবচেয়ে ছোট যে এলিমেন্ট সেটা হচ্ছে যে 1, তাহলে সে 1টাকেই রিটার্ন করবে।
একইভাবে আমি হিপ থেকে পপ করতে পারি। পপ মানে কি, হিপ থেকে কোনো কিছু পপ করলে সেই হিপের ভিতরে জিরো জিরো ইন্ডেক্সে যে আছে তাকে সে পপ করে ফেলবে, তাকে সে সরাই ফেলবে। হ্যাঁ, তো হিপ পপ যদি আমি করে ফেলি তাহলে কি হয়, এই মুহূর্তে আমি যদি হিপ পপ করি তাহলে 1টা চলে যাবে হিপ থেকে। 1টা চলে গেলে সেকেন্ড যে ভ্যালুটা আছে, যে দ্বিতীয় সর্বোচ্চ না সর্বনিম্ন যে ভ্যালুটা আছে, সেটা তখন 0তম ইন্ডেক্সে চলে আসবে। এখন যদি আমি হিপ 0 থেকে ডেটা রিড করি তাহলে তখন আমার অ্যান্সার হবে হচ্ছে যে 2। সো সিমিলারলি আমি যদি যে এক্সাম্পল দিচ্ছিলাম যে ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, সবচেয়ে খারাপ যে স্টুডেন্ট তাকে আমি জানতে চাই। তো সবচেয়ে খারাপ স্টুডেন্ট জানার পরে আমার মনে হলো সবচেয়ে সেকেন্ড খারাপ স্টুডেন্ট, খারাপ বলা ঠিক না, সবচেয়ে কম সেকেন্ড যে গ্রেড পাইছে সেই স্টুডেন্টটাকে আমি জানতে চাই। তখন আমি একবার পপ করে নিয়ে আমি দ্বিতীয়বার যদি আবার দেখি তখন আমি সেকেন্ড সর্বনিম্ন ভ্যালুটাকে পেতে পারি। একইভাবে আবার পপ করে নেওয়ার পরে আমি তৃতীয় সর্বনিম্ন যে তাকে পেতে পারি। তাহলে কি হচ্ছে যে পুরো ডেটাগুলোকে আমার সর্ট করতে হচ্ছে না, কিন্তু আমি জাস্ট 2টা বা 3টা বা শুধুমাত্র একটা সর্বনিম্ন ভ্যালু যদি আমি দেখতে চাই তাহলে তখন আমি হিপ ডেটা স্ট্রাকচারটাকে এইভাবে অনেক ফাস্টার হইতে, সর্টিং না করে অনেক ফাস্টার হইতে তখন আমি হিপ ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করতে পারি। তো এটাই ছিল আমার হচ্ছে লাস্ট ডেটা স্ট্রাকচার আজকে আমি আলাপ করতে চাইছিলাম। তো মোটামুটি কিছু বিগিনার লেভেলের ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বললাম, কিছু অ্যাডভান্স লেভেলের ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বললাম। এই ডেটা স্ট্রাকচার গুলো আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে কমন, সবচেয়ে কাজে লাগে। এটার বাইরেও আরো কিছু ডেটা স্ট্রাকচার আছে কিন্তু কেমন ভাবে কাজে লাগে না। হ্যাঁ, কি কিছু বলতে চাই? হ্যালো। তো এটার বাইরে আরো কিছু ডেটা স্ট্রাকচার আছে, বাট সেগুলো হয়তো অতটা কাজে লাগে না। আমার কাছে মনে হচ্ছে যে এই ডেটা স্ট্রাকচার গুলো আমার সবচেয়ে, আমি যখন কোডিং করি বা ইয়ে করি, এই ডেটা স্ট্রাকচার গুলো আমার সবচেয়ে বেশি কাজে লাগে আমার মনে হচ্ছে। এই জন্য এই ডেটা স্ট্রাকচার গুলোকে আমি লিস্ট ডাউন করছি। তো এগুলোই ছিল আজকে মোটামুটি এই স্ট্রাকচার গুলো নিয়ে আলাপ করতে চাইছিলাম। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তো আমি কোশ্চেন গুলো আনসার করে ট্রাই করবো। হ্যাঁ, তো কারো কোনো কোশ্চেন থাকলে নিজেকে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারেন। আমি একটু চ্যাট বক্সে দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন অথবা নিজেকে আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা কোশ্চেন করতে চাই। সেক্ষেত্রে আমরা যখন লিস্টে 0তম ইন্ডেক্সে একটা আইটেমকে অ্যাপেন্ড করতে চাচ্ছি বা ইনসার্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা আইটেমকে একটা করে রাইট শিফট করতে হচ্ছে। কিন্তু আমরা যখন কিউ এর ক্ষেত্রে আসতেছি তখন যখন আমি অ্যাপেন্ড লেফট করতেছি তখন কি আমার আইটেমগুলোকে শিফট করা লাগতেছে না? না। সেক্ষেত্রে মানে কোনটার উপর ডিপেন্ড, মানে ভিত্তি করে আমাকে আইটেমটাকে ইনসার্ট করতেছে লেফটে? তো এটা হচ্ছে যে লিস্ট এবং ডেক দুই ভাবে ইমপ্লিমেন্ট করা আছে। হ্যাঁ, লিস্টটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে ডাইনামিক অ্যারে হিসেবে। তো ডাইনামিক অ্যারে কি করে, ডাইনামিক অ্যারে যেটা করে যে প্রত্যেকটা এলিমেন্টের এগেইনস্টে মেমোরির একটা নির্দিষ্ট লোকেশনে ওই এলিমেন্টটাকে সে স্টোর করে। হ্যাঁ, তো এই জন্য ওই মেমোরি লোকেশনটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। তো অ্যারের 0তম ইন্ডেক্স হচ্ছে যে আমার কম্পিউটারের যে মেমোরি, সেই মেমোরির কোনো একটা ফিজিক্যাল লোকেশনে ম্যাপ করা আছে। তার মানে হচ্ছে যে 0তম ইন্ডেক্সটা সবসময় ওই লোকেশনটাকে সে পয়েন্ট করে আছে। হ্যাঁ, তো যদি আমি 0তম ইন্ডেক্সটাকে সরাইতে চাই, ওই 0তম ইন্ডেক্সে আমি নতুন কিছু আনতে চাই, যেহেতু অর্ডারটা ইম্পর্টেন্ট লিস্টের ভিতরে, তাহলে বাকি যে লিস্টগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে, সেগুলোকেও একটা একটা করে সরাই দিয়ে ওই জায়গাটা ফাঁকা করে তারপরে এখানে বসাইতে হবে, যেহেতু এটা ডাইনামিক অ্যারে হিসেবে ডিফাইন করা। আর ডেটটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে যে লিঙ্কড লিস্ট হিসেবে। তো লিঙ্ক লিস্টে কি হয় যে লিঙ্ক লিস্টে এরকম মেমোরির সাথে ডিরেক্ট ইয়ে করা থাকে না, ম্যাপ করা থাকে না, বাট লিঙ্ক লিস্টের রেফারেন্স থাকে। একটা হচ্ছে যে টেইল এন্ড হেড। তো সিঙ্গেল লিঙ্ক লিস্ট যদি হইতো তাহলে আমরা শুধু হেড এর রেফারেন্সটা থাকতো, ডাবল লিঙ্ক লিস্ট হলে যেতে হয় যে টেইল এবং হেড দুটো রেফারেন্সই থাকে। তো লিঙ্ক লিস্টে এই যে আমি যে 0তম ইন্ডেক্সে যখন আমি কোনো কিছু ইনসার্ট করতে চাই, তখন কিন্তু আমি আসলে কোনো কিছুকে সরাচ্ছি না কোন দিকে। আমি কি করতেছি, নতুন একটা এলিমেন্ট
এখানে বসাচ্ছি, এরপরে আমার হেড যে আছে তাকে আমি বলতেছি যে ওকে তুমি তো আগে নাল পয়েন্ট করেছিলা, এখন তুমি নাল পয়েন্ট না করে তুমি নতুন যে এলিমেন্টটাকে বসাইছি এখন তুমি তাকে পয়েন্ট করো। হ্যাঁ, আর নতুন যাকে বসাইছি তাকে বলবো যে তুমি নাল পয়েন্ট করে থাকো, যেটা এখন তুমি হচ্ছে যে প্রথম এলিমেন্ট, এবং আমার টেবিলটা তখন ওইটাকে তখন ওই যে নতুন যে এলিমেন্টটাকে বসাইলাম সেইটাকে সে তখন রেফারেন্স হিসেবে রেখে দেবে। এর ফলে কি হবে যে কোনো কিছু আমার তখন আর শিফট করতে হচ্ছে না, বাট আমি নতুন একটা এলিমেন্ট ওখানে ইনসার্ট করতে পারলাম বা অ্যাপেন্ড করতে পারলাম। হ্যাঁ, বেসিক্যালি ডিপেন্ড করতেছে যে কিভাবে এই ডেটা স্ট্রাকচারটাকে পাইথনে ইমপ্লিমেন্ট করা আছে, সেটার কারণে একটা অর্ডার অফ n অপারেশন আর একটা হচ্ছে যে অর্ডার অফ 1 অপারেশন। তার মানে এক্স্যাক্টলি হচ্ছে কিউতে আমার যখন নতুন আইটেমটা ইনসার্ট করতেছে তখন ডিপেন্ড মানে আদার্স এলিমেন্টের হেড টেইলের উপর ডিপেন্ড করে ইনসার্ট হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বাট খুবই ভালো কোশ্চেন ছিল মামুন ভাই। আচ্ছা, এরপরে আর কোনো কোশ্চেন? তারেক ভাই, যদি হচ্ছে যে চ্যাট বক্সে আমাদের কিছু কোশ্চেন আছে নিচের দিকে একেবারে, ওইগুলো হচ্ছে চাইলে দেখতে পারেন। না, আমার মনে হয় এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো অলরেডি অ্যান্সার করা হয়ে গেছে। ওকে ওকে। সো একজন প্রশ্ন করছেন যে will you mind telling us about your professional life? ওকে, আমার প্রফেশনাল লাইফটা একটু বিভিন্ন রকম প্রফেশনে আমি আসলে ছিলাম। লাস্ট মিটআপে মনে হয় একটু বলছিলাম। সো একটু ডিফারেন্ট। আমার ব্যাচেলার ডিগ্রি ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, নট কম্পিউটার সায়েন্স। এরপর আমি টেলিকমিউনিকেশনে জব করি কিছুদিন, অলমোস্ট 6 ইয়ার্স টেলিকম। এরপরে আমি ইউএসএ তে আসছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করার জন্য। বাট টেলিকমে কাজ করার সময় আমার প্রোগ্রামিং বা কোডিং জিনিসটা ভালো লাগা শুরু করে। তো আমার মনে হয় যে আচ্ছা এটা আমার বেশি ভালো লাগে টেলিকমের চেয়ে। তো এই জন্য তখন আমি ক্যারিয়ার চুজ করে টেলিকম থেকে সফটওয়্যার বা কোডিং এর দিকে যাই। এরপরে ইউএসএ তে আসি, তখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করে এরপরে আমার ক্যারিয়ারটাকে পুরোপুরি সুইচ করে টেলিকম থেকে সফটওয়্যারে চলে যাই। হ্যাঁ, এরপরে কিছুদিন আমি স্টার্টআপও ট্রাই করছি। আমার নিজস্ব 2টা স্টার্টআপ আছে, সেগুলো নিয়েও কিছুদিন কাজ করছি, 1-2 বছর। তো স্টার্টআপ গুলো থেকে খুব বেশি রেভিনিউ জেনারেট করা সম্ভব হয় না আনফরচুনেটলি, সেই জন্য এখন আবার জবে ব্যাক করছি। তো আপাতত এখন ফেসবুকে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন আছে যে ইজ ইট পসিবল টু গেট এনি সফটওয়্যার ডেভেলপার জব উইদাউট হ্যাভিং এ সিএস ডিগ্রি? অবশ্যই, অবশ্যই, ডেফিনেটলি সম্ভব। আমি এটা লাস্ট মিটআপে একটু বলছিলাম। সেটা হচ্ছে যে যেমন আমার নিজের যেরকম ব্যাচেলার ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, মাঝার আমাদের এখানে আরেকজন অ্যাডমিন আছে, ওর এক্সাম্পলও দিতে পারি। ওর ব্যাচেলার ডিগ্রি এবং পিএইচডি সব হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, বাট ও এখন গুগলে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো ডেফিনেটলি সম্ভব, সিএস ডিগ্রি থাকুক বা না থাকুক এটা কোনো ব্যাপার না। ইভেন আমার মনে হয় রিসেন্টলি গুগল মনে হয় একটা অ্যানাউন্স করছে যে ডিগ্রিরই দরকার নেই, কোনো ডিগ্রিরই দরকার নেই, সেটা সফটওয়্যার ডিগ্রি, কম্পিউটার সায়েন্স ডিগ্রি হোক বা অন্য কোনো ডিগ্রি হোক, আপনি যদি কোডিং পারেন, প্রোগ্রামিং করেন, আপনি গুগলে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো আরেকজন কোশ্চেন করছেন সাদিক ইরফান, is it possible to get remote software dev jobs in US from BD? Yeah, I think it's possible, কারণ বাংলাদেশে আমার ধারণা অনেক ফ্রিল্যান্সার আছেন যারা ইউএস কোম্পানির হয়ে কাজ করেন বা ইউরোপের কোম্পানি কাজ করেন। আমার মনে হয় লাস্ট টাইম মনে হয় ইজহারুল ইসলাম ভাই 2টা সেশন নিয়েছিলেন, আপনারা ওই সেশনের রেকর্ডিং গুলো দেখতে পারেন। উনি ফ্রিল্যান্সিং করে কিভাবে বাংলাদেশের ফ্রিল্যান্সিং কিভাবে করা সম্ভব এগুলো নিয়ে অনেক ভালো ভালো প্রেজেন্টেশন দিয়েছিলেন। ওই ইয়াতে আমাদের রেকর্ডিং গুলো আছে। সেটা তুমি রেকর্ডিং এর লিঙ্ক গুলো আবার একটু দিয়ে দিও, তাহলে
যারা দেখে নাই তারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। সো আপনারা ইজহারুল ইসলাম ভাই রেকর্ডিংটা দেখে নেন, উনি এটা নিয়ে অনেক ভালো করতে পারবেন। হ্যাঁ, তো ডেফিনেটলি পসিবল। অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, আমি জানি, যারা বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং কোনো ইউএস কোম্পানি বা কোনো ইউরোপিয়ান কোম্পানির কাজ করে। সো ফ্রিল্যান্সিং মানে এই না যে ঘন্টা হিসেবে, অনেক সময় তারা 6 মান্থসের কন্ট্রাক্টে কাজ করে বা 1 বছরের কন্ট্রাক্টে কাজ করে। ডেফিনেটলি পসিবল। ওকে, এরপরে একজন প্রশ্ন করছেন যে ফ্রেশার হিসেবে কয়টা ল্যাঙ্গুয়েজ শেখা ভালো হবে? আমি পাইথন এবং জাভা নিয়ে অ্যাক্টিভলি কাজ করছি, আমার কি আর কোনো ল্যাঙ্গুয়েজ ধরতে হবে নাকি ধরতেই হবে? এই ক্ষেত্রে আমার সাজেশন আছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে হবে। আপনার একাধিক ল্যাঙ্গুয়েজ জানার দরকার নেই, একটা ল্যাঙ্গুয়েজ যদি ভালোভাবে জানেন সেটা এনাফ। বাট অন্য ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার যদি বেসিক ধারণা থাকে সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। বাট আপনি যদি পাইথন শিখেন, পাইথনই আপনি ভালোভাবে শিখেন, যেন আপনাকে যেন কোনো প্রোগ্রামিং প্রবলেম যদি আপনাকে সলভ করতে চায় আপনি পাইথন সলভ করে ফেলতে পারেন। আপনি যদি জাভা শিখেন তাহলে জাভাটা খুব ভালোভাবে শিখেন। সি শিখলে সিটা খুব ভালোভাবে শিখেন। মানে যে কোনো একটা, অ্যাটলিস্ট একটা, একাধিক শিখতে কোনো সমস্যা নেই। যদি আপনি একাধিক ল্যাঙ্গুয়েজে খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি না পারেন তাহলে অ্যাটলিস্ট একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শিখবেন। এরপরে যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনি বেসিক কিছু আইডিয়া নিতে পারেন তাহলে খুব ভালো। মানে একদম মাস্টার হতে পারে এরকম কথা না, একটা ল্যাঙ্গুয়েজে মাস্টার হতে হবে, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হলেই হবে। হাসানুল ইসলাম প্রশ্ন করছেন যে ডিড ইউ গো ফর সেলফ ফান্ডেড এমএসসি অর ফুল ফান্ডেড? আচ্ছা, আমি বলছিলাম যে আমি কিছু স্টার্টআপ নিয়ে কাজ করছি। তো আমার একটা স্টার্টআপ হচ্ছে যে হায়ার এডুকেশন রিলেটেড, হায়ার স্টাডি প্রেপ নামে। গুগলে সার্চ দিলে বা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখানে আমি হায়ার স্টাডি রিলেটেড নিয়ে যাদের বিভিন্ন প্রশ্ন আছে ওই ধরনের প্রশ্ন আনসার করার চেষ্টা করি ওই গ্রুপটাতে বা আমার ওয়েবসাইটটাতে। হায়ার স্টাডি আমার আরেকটা ফেভারিট জায়গা, বা এডুকেশন সেক্টর বা এটা আমার আরেকটা ফেভারিট জায়গা যেটা আমার কাজ করার খুব ইচ্ছা। তো ওইটা আমার একটা স্টার্টআপ আছে। সো যাদের হায়ার স্টাডি নিয়ে প্রশ্ন আছে তারা সেখানে গিয়ে কোশ্চেন করতে পারেন। বাট আমি জাস্ট হাসানুল ইসলামের অ্যান্সারটা দিচ্ছি। হ্যাঁ, ফুল ফান্ডেড অর সেলফ ফান্ডেড। ওকে, আমি আসছিলাম সেলফ ফান্ডেড হিসেবে, বাট আসার পরে আমি এখানে প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করে আমি টিএশিপ জোগাড় করছিলাম। বাট আসছিলাম সেলফ ফান্ডেড হিসেবে। তারপরে আসার পরে 1 সেমিস্টার সেলফ ফান্ডেড ছিলাম, এরপরে আমি টিএশিপ পাইছিলাম। ওকে, আচ্ছা, এরপরে একজন কোশ্চেন করছেন, আই হার্ড দ্যাট মোস্ট অফ দ্য প্রোগ্রামিং কন্টেস্ট ইনক্লুড সি, সি প্লাস প্লাস, হোয়াট অ্যাবাউট ইউজিং পাইথন ফর প্রোগ্রামিং কন্টেস্ট? এটা একটা ভুল ধারণা যে সি, সি প্লাস প্লাসে শুধু প্রোগ্রামিং কন্টেস্ট করা যায়। যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং কন্টেস্ট আপনি লিখতে পারেন। এখানে যত বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট আছে আমার ধারণা যে সবাই পাইথন সাপোর্ট করে। Okay, next question is which part of Python that should I emphasize the future of Python? Also, I don't know about the future of Python. Future of Python. Okay, আমার ধারণা আমরা যারা এই গ্রুপে আছি তারা সবাই পাইথনকে ভালোবাসি। সো আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো যে পাইথনের ফিউচার খুব ব্রাইট, কারণ আমরা সবাই পাইথন লাইক করি, তাই না? আমি পার্সোনালি মনে করি যে পাইথন খুবই ভালো একটা ল্যাঙ্গুয়েজ। আমার সবচেয়ে ভালো লাগে যে পাইথনে কোড করে যে মজাটা সেটা অন্য ল্যাঙ্গুয়েজে সবসময় অনেক সময় পাওয়া যায় না। যেমন লিস্ট কম্প্রিহেনশন, আমি 7-8 লাইনের কোড 1 লাইনে লিখে ফেলতে পারি। হ্যাঁ, তো এবং পাইথনের স্ট্রাকচার বা ডকুমেন্টেশন এত ভালো যে আমার খুব ভালো লাগে। এবং পাইথন পপুলারিটির দিক থেকেও অনেক আগে আছে। আমার ধারণা জাভাস্ক্রিপ্টের পরেই সম্ভবত এখন পাইথন আছে। লাস্ট গিটহাবে কতগুলো রিপোজিটরি ক্রিয়েট হচ্ছে কয়টা ল্যাঙ্গুয়েজের উপরে, এটার উপরে মানে প্রতি বছর একটা লিস্ট পাবলিশ করে। আমার যতদূর মনে আছে যে লাস্ট লিস্টে সম্ভবত পাইথন সেকেন্ড বা থার্ড এরকম পজিশনে ছিল। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে পাইথন বিভিন্ন কাজে ইউজ করা যায়। ওয়েব ডেভেলপমেন্টে ইউজ করা যায়, মেশিন লার্নিং ইউজ করা যায়, ডেটা অ্যানালিসিস, ডেটা অ্যানালিটিক্স, স্ক্রিপ্টিং এর কাজে ইউজ করা যায়। সো আমি বলবো যে পাইথনের ফিউচার অ্যাটলিস্ট আমি মনে করি খুব ব্রাইট। আর পাইথন which part of Python should I emphasize? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আপনি পাইথন দিয়ে আসলে কি ধরনের কাজ করতে চান। আপনি ওয়েবের দিকে যেতে চান না মেশিন লার্নিং এর দিকে চান না কোন দিকে যেতে চান, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এমফাসাইজ করতে হবে। যেমন আপনি যদি মেশিন লার্নিং এর দিকে যেতে চান তাহলে হয়তো পাইটর্চ বা তারপরে যে প্যান্ডাস যেগুলো আছে ফ্রেমওয়ার্ক গুলো আপনার বেশি এমফাসাইজ করা উচিত। ওয়েবের দিকে যেতে চাইলে আপনার জ্যাঙ্গো যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলো জানা উচিত। বাট যেদিকে যান না কেন পাইথনের বেসিকটাকে সবার আগে এমফাসাইজ করা উচিত।
পাইথনের বেসিক মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক। ওকে, হাউ টু মেক অ্যান অসাম সফট ডেভ রিজিউমে। আচ্ছা, রিজিউমে নিয়ে আমি লাস্ট সেশনে বলছিলাম রিজিউমেতে কি কি থাকা উচিত আর কি কি থাকা উচিত না। আপনি একটু কাইন্ডলি লাস্ট মিটআপের রেকর্ডিংটা ওখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, উইল ইউ প্লিজ শেয়ার ইউর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এট ফেসবুক। ওকে, তো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইলে আসলে আরো 1 ঘন্টা টাইম লাগবে, কারণ এই ইন্টারভিউ গুলো অনেক লেন্দি হয়। জাস্ট একটু যদি অল্পতে শেয়ার করতে যাই, সেটা হচ্ছে যে এটা শুধু একটা ইন্টারভিউ হয় না, মিনিমাম 3-4টা ইন্টারভিউ হয় এবং প্রত্যেকটা ইন্টারভিউ আবার অনেকগুলো পার্ট থাকে। যদি আমি ফাইনাল ইন্টারভিউর কথা বলি, ওখানে মানে 5টা সেশন ছিল, প্রায় 5 ঘন্টা ধরে আমাকে বিভিন্ন প্রবলেম সলভ করতে হয়েছে। হ্যাঁ, তো এটা অনেকটা ম্যারাথনের মতো, অনেক এনার্জির দরকার হয় আসলে। শুধু কোডিং জানলে হয় না, সাথে এনার্জিও দরকার, কারণ 5 ঘন্টা টানা কোডিং করা মাথা পুরো হ্যাং হয়ে যায়। হ্যাঁ, তো এটা নিয়ে হয়তো আমরা আরেকটা সেশন করতে পারি, কোডিং এক্সপেরিয়েন্স। আপনি যদি আরেকটু ভালো আইডিয়া পেতে চান, আমাদের লাস্ট সেশন ছিল যে কোডিং ইন্টারভিউ নিয়ে, সেই সেশনটা দিতে পারেন। Okay, higher study please stay Ahmed already the link is এখান থেকে দেখে নিতে পারেন। Okay, Rafiqul Islam question যে working as a soft eng in a map based logistics company, key responsibilities API dev using Python, BD তে এই ধরনের কাজের ফিউচার কেমন? ওকে, ম্যাপ বেসড কাজের জন্য আমার মনে হয় পাঠাও যে কোম্পানি আছে তারা তো সম্ভবত ম্যাপ বেসড অনেক ধরনের কাজ করে। আপনার যেখানে পাঠাওয়ের কেউ আছেন কিনা, পাঠাওয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ আছেন কিনা, তারা হয়তো বলতে পারবেন। কেউ কি আছেন, থাকলে একটু শেয়ার করতে পারেন। বাট আমার ঠিক আইডিয়া নাই যে বাংলাদেশে এখন এই ধরনের কাজের জন্য কেমন। হ্যাঁ, যদি আমাদের যারা অডিয়েন্স যারা আছেন, তারা যদি তাদের ভিতর থেকে যদি কেউ যদি শেয়ার করতে চান, প্লিজ মিউট করে শেয়ার করতে পারেন। যে ডিঙ্গি টেকনোলজি নামে একটা কোম্পানি আছে, বেস্ট কাজ করে আর কি। আচ্ছা, কোম্পানিটার নাম কি? ডিঙ্গি টেকনোলজিস। ও, ডিঙ্গি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কো-ফাউন্ডার বুয়েটের টিচার। আচ্ছা আচ্ছা, ওকে। আর ফাউন্ডার হলো ট্রিপলি, বুয়েটের ট্রিপলির এক বড় ভাই, জিপিতে ছিলেন। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এই তো বাংলাদেশে আরো কোম্পানি আছে যারা এই ধরনের কাজ করে, এরকম আরো আছে নিশ্চয়ই। ওকে, আরেকজন কোশ্চেন করছেন, বাংলাদেশে লো লেভেল ডেভেলপমেন্টের কি অপরচুনিটি আছে, লাইক কার্নেল ডেভেলপমেন্ট, ডিভাইস ট্র্যাকার? ওকে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। সো কার্নেল ডেভেলপমেন্ট নিয়ে আমি জানি যে আমার একটা ফ্রেন্ড কাজ করে, ওর কোম্পানিটার নাম কি আমি ভুলে গেছি, বাট বাংলাদেশে আমার জানা মতো একমাত্র ওর কোম্পানিটাই সম্ভবত ডিরেক্টলি এই ধরনের লো লেভেল মানে সেই লো লেভেল না, লো লেভেল হচ্ছে একদম কোর লেভেলের কাজ করে, কার্নেল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, ওর নাম হচ্ছে তমাল সাহা, ফেসবুকে সার্চ করলে হয়তো পাওয়া যাবে। তো ওর কোম্পানি হচ্ছে এই ধরনের কাজ করে আর কি। এর বাইরে আর কিছু আছে বলে আমার মনে হয় না, বা আমার ঠিক জানা নাই। হ্যাঁ, ওকে, পার্থ চলে যাচ্ছে। থ্যাংক ইউ পার্থ আসার জন্য। ওকে, সেলিম রেজা, জ্যাঙ্গো শিখে প্রফেশনাল জীবনে কত দূর এগিয়ে যাওয়া সম্ভব? অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। এটা হচ্ছে যে আমরা যারা পাইথন লাভ করি, পাইথন লাইক করি, তাদের কাছে এই প্রশ্ন করলে আমরা সবসময় পজিটিভ অ্যান্সারই দিব। হ্যাঁ, অনেক দূর যাওয়া সম্ভব। যারা পাইথন লাইক করে না, তাদের কাছে প্রশ্ন করে দেখতে পারেন, মেবি তারা হয়তো আরো আনবায়াসড অ্যান্সার দিতে পারবে। আমাদের কাছে বললে একটু বায়াসড হয়ে যাবে আমাদের অ্যান্সারগুলো। এমডি সোহায়েব মৃধা, বাংলাদেশের জ্যাঙ্গোতে ইন্টার্নশিপ নেওয়ার সহজ উপায় কি? আচ্ছা, ইন্টার্নশিপের জন্য আমার মনে হয় সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে যে কমিউনিকেশন বাড়ানো, বিভিন্ন লোকজনের সাথে কানেকশন তৈরি করা। এটা সবচেয়ে জরুরি ইন্টার্নশিপ বা জব বা যে কোনো কিছুর জন্য। এই যে আপনারা যে এই যে ফেসবুক গ্রুপে জয়েন করছেন, জয়েন করে বিভিন্ন লোকজনের সাথে কথা বলতেছেন, আমার সাথে কথা বলছেন, অন্যদের সাথে কথা বলতেছেন, এই যে কানেকশন গুলো ক্রিয়েট করতেছেন, এইটা ইন্টার্নশিপ পাওয়ার জন্য সবচেয়ে জরুরি জিনিসগুলোর ভিতরে একটা। এই কানেকশন গুলো ক্রিয়েট করেন, আপনার পরিচিত যারা তাদেরকে আস্ক করেন যে
তোমার পরিচিত কোনো জায়গায় কোনো অপরচুনিটি আছে কিনা ইন্টার্নশিপের জন্য, তো মানুষজনকে আসবেন। কারণ অনেক সময় জাস্ট একটা সিভি ড্রপ করাচ্ছে এভাবে কোনো একটা কানেকশনের মাধ্যমে যদি যান কোনো একটা কোম্পানিতে, তাহলে সেটা অনেক ভালো কাজ করে। আরেকটা উপায় হতে পারে যে এই যে আমি একটু আগে বললাম যে যারা স্পিচ দিতে চান এই মিটআপে, ধরেন আপনি একটা স্পিচ দেন এরকম, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার স্পিচ যদি ভালো হয়, এরকম 50 জন 100 জন লোক হয়তো আপনার স্পিচটাকে শুনলো, আপনাকে জানলো, তারা জানো যে আচ্ছা এই ছেলেটা তো বেশ ভালো পাইথনে, ঠিক আছে, আমার হাতে একটা জব আছে, আমি তাহলে তাকে একটু কন্ট্যাক্ট করি, সে ইন্টারেস্টেড কিনা। হ্যাঁ, এভাবে আপনার কানেকশন বাড়াইতে পারেন, পরিচিতি বাড়াইতে পারেন। ওকে, এমডি মামুন জিজ্ঞেস করছেন, আমি নিজেই কোম্পানিতে ইন্টার্নশিপ নিয়েছি এক ভাইয়ের মধ্যে। আচ্ছা, গুড। ওকে, হ্যাঁ, কানেকশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি ডিরেক্ট সিভি ড্রপ করার মাধ্যমে, কারো মাধ্যমে, যদি কোনো রেফারেন্সের মাধ্যমে যদি যান, তাহলে আপনি অনেক বেশি ভ্যালু পাবেন। ওকে, I'm here. No. তো আমার মনে হয় প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আজকের সেশনে। তো যারা যারা আজকের সেশনে জয়েন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের সেশন শেষ করে দিতে পারি। বাট যারা পার্টিসিপেট করছেন আশা করি কিছুটা হলেও নতুন কিছু শিখতে পারছেন আজকের সেশন থেকে। যদি আপনাদের ভালো লেগে থাকে সেশনটা, তাহলে আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারেন। আমরা প্রত্যেক মাসে একটা করে মিট আপ করার চেষ্টা করি, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন বিষয়ের টপিকস এর উপরে আমরা কথা বলার চেষ্টা করি। বাট আমার ইচ্ছা যে আপনারাও যেন পার্টিসিপেট করেন এই মিট আপগুলোতে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আমার সাথে বা শরীয়তের সাথে কথা বলতে পারেন। আমি চাই যে আপনাদের ভিতর থেকে যেন বেশি বেশি পার্টিসিপেশন হয়, বেশি বেশি কোশ্চেন যেন পাওয়া যায় আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে পার্টিসিপেন্ট যেন পাওয়া যায়। সো নেক্সট সেশনে হোপফুলি আপনাদের সবাইকে আবার দেখতে পারবো। আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে ইনভাইট করবেন। আমরা চাই যে বাংলাদেশে প্রোগ্রামিং বা সফটওয়্যার রিলেটেড ইন্টারেস্টটা আরো বেশি গ্রো করুক, আরো বেশি মানুষ এই ফিল্ডটাতে আসুক। এটা হচ্ছে যে আমাদের আসল, আমরা যেটা চাই, আমরা যারা গ্রুপের সাথে আছি সবাই। তো সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। আশা করি নেক্সট মিটআপে আবার দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে শরীয়ত, তুমি তাহলে এটা শেষ করে দিতে পারো। তাহলে সবাই খোদা হাফেজ। জি ভাই, তাহলে ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।